রোদ্দুরে ছেড়ে মানচিত্র লিখেছেন নীলুফা নাজমিন নীলা। পর্ব 12। রৌশনারা বেগম এবার সাহস পেয়ে চিল্লিয়ে উঠলেন, আমি এক্ষুনি পুলিশকে কল করছি, একটা গুন্ডা কোথাকার। আরিয়ান এবার রোহান আর আদনানের বাঁধন থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। তার সামনে থাকা ভারী কাঠের চেয়ারটা দুই হাতে উঁচিয়ে সরাসরি রৌশনারা বেগমের শরীরের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। চেয়ারটা একদম সই করে মহিলার গায়ের উপরে গিয়ে পড়ল। রৌশনারা বেগম সজোরে আঁচড়ে খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এবং ও মাকে বলে বিকটাটকা চিৎকার করে উঠলেন। আদনান রোহান এবারেও এসে আরিয়ানকে জাপটে ধরল। আরিয়ান তখন হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। সে তাতে দাঁত চেপে গর্জে উঠল, এই খচ্চর মহিলাকে মনে হচ্ছে পিঁপড়ার মতো টিপ দিয়ে মেরে ফেলি। কত বড় সাহস তোদের আমার শ্যামালিনীর উপরে এত বড় অন্যায় করার। রিনির এবার খেপে গিয়ে আরিয়ানের সামনে এসে দাঁড়ায়। সে চেঁচিয়ে বলল, কি সমস্যা আরিয়ান, কি করেছে মামা? কেন তাদের এমন উন্মাদের মতো করছো তুমি? আরিয়ান এবার স্থির হয়ে দাঁড়ালো। ওর কণ্ঠস্বরটা যেন পাথরের মতো ভারী হয়ে এলো। সে দাঁতে দাঁত পিষে কয়েক বছর আগে সেই বিকালের প্রতিটি বিভৎস মুহূর্ত বর্ণনা করল। আরিয়ানের মুখে সব শুনে ড্রয়িং রুমের বাতাস যেন পিছিয়ে উঠল। নিমল মির্জা, আদনান আর রোহান পাথরের মতো দাঁড়িয়ে রইল। রিনি চরম বিস্ময় আর ঘৃণা নিয়ে তার মায়ের দিকে তাকালো। রৌশনারা বেগম মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছেন, তার মুখে কোনো কথা নেই। রিনি থরথর করে কাঁপতে কাঁপতে বলল, মাম্মি, এসব যা বলছে সব কি সত্যি? রৌশনারা বেগম তবুও চুপ। রিনি এবার ঘৃণায় কুঁচকে গিয়ে খলিলের দিকে তাকালো। মামা, নিজের মেয়ের বয়সে ট্রিনার সাথে তুমি এরকম নোংরামি করার চেষ্টা করতে পারলে কিভাবে? খলিল এবার শেষবারের মতো বাঁচার চেষ্টা করে বলে উঠল, আর এইসব কিছু করিনি আমি, ওসব মিথ্যে বলছে। আরিয়ান এবার আবারও বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো খলিলের গলা চেপে ধরে। সব সত্যি করে বল জানোয়ার, না হলে এক্ষুনি তোকে শেষ করে দেব। খলিলের দম তখন আটকে আসছে। সে উপায় না পায় কুঙ্কাতে কুঙ্কাতে বলল, বলছি। আরিয়ান ওর গলা ছেড়ে দিল। খলিল হাঁপাতে হাঁপাতে আর কাঁচতে কাঁচতে স্বীকার করলো, হ্যাঁ, আমি এসব করার চেষ্টা করেছি। আর রৌশনারা পরে সেটা জানতে পারে, কিন্তু নিজের আর আমার মান সম্মান বাঁচাতে টিনার ওই মুখই বন্ধ করে রেখেছিল। ততক্ষণে বাহিরে সাইরেনের শব্দ শোনা গেল। পুলিশ ফোর্স বাড়িতে ঢুকে পড়ল। পুলিশকে দেখে এনামুল মির্জা অবাক হলেন। তিনি তো এখনো পুলিশকে খবর দেননি, যদিও এখন দিতেন। এনামুল মির্জা অফিসারকে জিজ্ঞেস করলেন, আপনাদেরকেই কল করতে যাচ্ছিলাম, কিন্তু আপনারা কিভাবে এলেন? পুলিশ অফিসার শান্ত গলায় বললেন, আমাদেরকে মির্জা বাড়ি থেকেই কল দেওয়া হয়েছিল। রিনি এতক্ষণ নিস্তব্ধ হয়ে সোফায় বসেছিল। তার দুচোখ দিয়ে অবিরল ঝল ঝরছে। সে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। রিনি ঘৃণা ভরা কণ্ঠে বলল, মাম্মি, তুমি এটা কিভাবে করতে পারলে? সব কিছু জেনেও তুমি উল্টো অপরাধীকে বাঁচিয়ে ট্রিনাকেই মেরেছ। যদি এই কাজটা আমার সাথে হতো, তখনও কি তুমি এতটাই নিষ্ঠুর হতে পারতে? তোমাকে আজ মা ভাবতে আমার লজ্জা লাগছে, ছি। বলে রিনি ড্রয়িং রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। পুলিশ তখন খলিল আর রৌশনারা বেগমকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়, কিন্তু আরিয়ানের রাগ কোনো মতেই থামছে না। যথাযথ শাস্তি সে নিজ হাতে দিতে পারেনি। এই আক্ষেপ তাকে পুড়িয়ে মারছে। আরিয়ানদের গাড়িটা এখন আবারও বাড়ির দিকে যাচ্ছে। আরিয়ান রাগে তার কাকাকে বলল, পুলিশে খবর দিতে কে বলেছে? ওই শয়তানটাকে জ্যান্ত মেরে ফেলা উচিত ছিল আমার। এনামুল মির্জা আরিয়ানের কাঁধে হাত রেখে গম্ভীর স্বরে বললেন, কেন নিজের হাতে পাপ তুলে নিবি তুই? যা করার আইন করবে। তুই এখন টিনার কাছে যা, ওই মেয়েটা তোকে এখন সবচেয়ে বেশি দরকার। এনামুল মির্জার কথা শুনে একটা তিক্ত হাসি হাসল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল সমাচার ব্যবস্থার প্রতি চরম ঘৃণা। সে তাচ্ছিল্য সুরে বলল, আইন? আমাদের দেশে আইন শব্দটা বড় হাস্যকর শোনায় চাচু। দেখা সকলে আরিয়ানের দিকে অবাক হয়ে তাকালো। আরিয়ান আবার বলতে শুরু করলো, তার গলার শহরের রাগে আর ক্ষোভে কাঁপছে। আমাদের দেশে এসব অপরাধের বিচার কখনোই ঠিক করে হয়নি, আর হবেও না। যদি হতোই তবে আজ এই দেশটিতে প্রতিদিন এত ধর্ষণের খবর আসতো না, এত নারী ইজ্জত লুটে নেওয়া হতো না। এই মানুষরূপী জানোয়ারগুলোকে জ্যান্ত কবর দিয়ে দেওয়াই উত্তম। এদের শাস্তি হওয়া উচিত এমন ভয়াবহ, যা থেকে বাকি অপরাধীদের আত্মা কেঁপে ওঠে। এনামুল মির্জা আরিয়ানের কাঁধে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়াও তো একটা অপরাধ। আরিয়ান কোনো উত্তর দিল না। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জানালার বাহিরে রাতের অন্ধকারের দিকে তাকালো। বিষণ্ণ গলায় বলল, তুমি বলতে পারো চাচ্ছ, কবে আমাদের মা বোনেরা নিশ্চিন্তে রাস্তায় চলতে পারবে? কবে এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলোকে ইজ্জত হারিয়ে এতটা নির্মমভাবে মৃত্যুবরণ করতে হবে না? কবে এই পৃথিবীর বাগান থেকে ফুলগুলো অসময়ে ঝরে পড়বে না? গাড়ির ভেতরে এক অসহ্য নীরবতা নেমে এলো। কেউ কোনো উত্তর দিতে পারল না। বাংলাদেশে বর্তমানে ধর্ষণের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা শিউরে ওঠার মতো। খবরের কাগজ খুললে দেখা যায়, ঘর, রাস্তা, কোনো পরিবহন কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, কোথাও নারীরা নিরাপদ নয়। যে দেশে 6 থেকে 10 বছরের শিশুরাও পাশবিক লালসার শিকার হয়, সেখানে প্রাপ্তবয়স্ক একজন মেয়ের নিরাপত্তা নিয়ে কথা বলাই সত্যিই হাস্যকর মনে হয়। বিচারহীনতার
সংস্কৃতি আর আইনের দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে এই নরপশুরা দিনের পর দিন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। ক্ষমতার দাপট আর সামাজিক লোকলজ্জার দোহাই দিয়ে অনেক সময় ধামাচাপা দেওয়া হয় এই অন্ধকার ঘটনাগুলোকে। ঠিক যেমনটি টিনার সাথে বছরের পর বছর ঘটে এসেছে। আরিয়ানের ক্ষোভ কেবল একজনের উপরে নয়, বরং এই পচে যাওয়া পুরো ব্যবস্থার উপরে। টিনা জানালার গ্রিল ধরে বাহিরে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। বসন্তের পাগলা হাওয়া হুড়মুড় করে ঘরে ঢুকে চুলগুলো উড়িয়ে দিচ্ছে। টিনার চোখে এখন জল নেই, তবে সেখানে জমে আছে একরাশ বিষণ্ণতা আর ক্লান্তির চাপ। সে দুপুরটা আজ আবারও নতুন করে তার হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। হঠাৎ পেছন থেকে সেই চেনা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, শ্যামালিনী। টিনা খুব ধীরগতিতে পিছু ফিরল। আরিয়ান এগিয়ে এসে টিনার দুবাহুতে নিজের হাতটা আলতো করে ধরে রাখল। আরিয়ানের চোখে সে এখনো আগুনের রেশ রয়ে গেছে। সে অপরাধবোধ মাখা গলায় বলল, আমাকে ক্ষমা করো শ্যামালিনী। আমি ওই বদমাইশটাকে আজ উপযুক্ত শাস্তি দিতে পারলাম না। যদি পারতাম তবে পিস্তলের সবকটা গুলি ওর ভিতরে ঢুকিয়ে দিতাম। টিনা কোনো কথা বলে না, হঠাৎ আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ানের বুকের উপরে মাথা রেখে ফিসফিস করে বলল, তখন কি পুলিশ আপনাকে ছেড়ে দিত? ওরা কি আপনাকে আমার কাছ থেকে থাকতে দিত? আরিয়ান জেদি গলায় বলল, আমি ওইসব ভয় পাই না। দরকার হলে ওকে মেরে আমি জেলে যেতাম, এমনকি ফাঁসির দড়িতেও ঝুলতে পারতাম। কিন্তু ওই রক্ত দেখার খুব দরকার ছিল। টিনা আরিয়ানের বুকে মুখ লুকিয়ে গলা ধরে বলল, তখন আমার কি হতো? কি করে থাকতাম আমি আপনাকে ছাড়া? আমি যে আমার ওই রাগী সাহেবকে ছাড়া বড্ড অসহায়। টিনার মুখে অসহায় শব্দটা শুনে আরিয়ান পাথরের মতো শক্ত মুখেও ছোট্ট একটা হাসি ফুটল। সে পরম মমতায় টিনার দুই গালে হাত রেখে ওর মুখটা তুলে ধরল। আরিয়ান বলল, আমিও যে আমার শ্যামালিনীকে ছাড়া শূন্য, ঠিক যেন যেমন করে গভীর রাত শূন্য থেকে অন্ধকারে ছাড়া। কিছুক্ষণ তারা একে অপরের চোখের অতল গহ্বরে ডুব দিয়ে রইল। চারিদিকে নিস্তব্ধতার, শুধু দুজনের দীর্ঘশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। হঠাৎ ট্রিনা বলল, আপনি আব্বুর সাথে খুব খারাপ ব্যবহার করেছেন। আমি জানি তখন আপনার মাথায় রাগ ছিল, কিন্তু তাই বলে ওরকম ব্যবহার করবেন? আব্বু আপনার কথায় অনেক কষ্ট পেয়েছেন। তিনার মুখ আর তার বাবার প্রতি এই সাফা শুনে আরিয়ানের কপালে আবারও রাগের ভাঁজ ফুটে উঠল। সে ঝাটকা দিয়ে টিনাকে ছেড়ে দিয়ে গর্জে উঠল, ওই লোকটা কি কখনো ওই বাড়িতে আসেননি? আসলে ওই লোকটাকে আমি ছেড়ে কথা বলবো না। কেমন বাপ উনি, যে নিজের মেয়ের ন্যূনতম নিরাপত্তা দিতে পারেন না। দ্বিতীয় বিয়ে করে নতুন বউ নিয়ে আসলেন ঠিকই, কিন্তু নিজের মেয়েটা যে বাড়ির ভেতরে নরক চর্চনা ভোগ করেছিল সেটা খবর রাখার প্রয়োজন মনে করলেন না? ছি, এরকম বাপের মুখে থু। কথাটি শেষ করার আগেই ঠাস করে একটা শব্দ হলো। আরিয়ান নিচের গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে অসীম বিস্ময়ে তাকিয়ে রইল। টিনার চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে আছে, আর তার তোলা হাতটা এখনও কাঁপছে। নিজের প্রিয়তমা শ্যামালিনীর কাছ থেকে এমন প্রতিদান সে কল্পনাও করতে পারেনি। আরিয়ান পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নিজের গালে টিনার হাতের শক্ত চোর আর তার চেয়েও তীব্র শ্লেষ মাখানো কথাগুলো যেন আরিয়ানকে মুহূর্তের জন্য দিশাহারা করে দিল। টিনা এবার আরিয়ানের চাটের গলা খামচে ধরে রাগে ফেটে পড়ল, আপনি কি জানেন আমার আপুর ব্যাপারে? আপনার সাহস কী করে হয় ওনাকে নিয়ে এত কথা বলার? আরিয়ান কোনো পাল্টা উত্তর দিল না, শুধু গভীর এক বিষাদ নিয়ে টিনার অগ্নিশর্মা চোখের দিকে তাকিয়ে রইল। টিনা ঝাটকা দিয়ে আরিয়ানের কলার ছেড়ে দিয়ে পেছনে সরে দাঁড়ালো। তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। কান্না বেচা গলায় সে চিৎকার করে বলতে শুরু করলো, আমার আব্বু আমার কাছে পৃথিবীর সেরা মানুষ। যখন আম্মু আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে গেল, তখন একমাত্র আব্বুর জন্যই আমি বেঁচে ছিলাম। তখন আমাদের আর্থিক অবস্থাও মোটেও ভালো ছিল না। আম্মুকে হারিয়ে আমি দিনরাত কাঁদতাম। আমার সেই কান্নার জন্য আব্বু নিজে কাজ পেলে সবসময় বাড়িতে আমার পাশে থাকার চেষ্টা করতে। কয়েক মাস পর আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। হাসপাতালে নেওয়ার পর ডক্টররা জানিয়েছিল আমার দুটো কিডনি বিকল হয়ে গিয়েছে। ইমার্জেন্সি ট্রান্সপ্লান্ট দরকার ছিল। আব্বুর সামর্থ্য ছিল না কিডনি কেনা বা বড় অপারেশনে খরচ জোগানো। তখন আবার বাবা নিজের একটা কিডনি আমার শরীরে দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে। আজ যে আমি আপনার সামনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছি, সেটা আমার বাবার দেওয়া জীবন। টিনা একটু থামলো, নিজের চোখের জল মোছার চেষ্টাও করলো না সে। গম্ভীর গলায় ভারী হয়ে এলো তার, আম্মুকে হারিয়ে আমি সারাক্ষণ মামা বলে বায়না করতাম। আত্মীয় স্বজনরা আপুকে জোর করতে লাগলো যে বাড়িতে একজন নারী না থাকলে এই মাতৃহীন মেয়েটার গতি হবে না। তাছাড়া আপুর ডক্টরি পেশারও তখন হুমকির মুখে। নিরুপায় হয়ে শুধুমাত্র আমার একটা মায়ের অভাব পূরণ করতে উনি রওশনারা বেগমকে ঘরে নিয়ে এসেছেন। উনি জানতেন না ওনার আড়ালে আমার উপরে কতটা বিভীষিকা নেমে আসতো। সৎমা সবসময় আমাকে ভয় দেখাতেন, যদি আমি আব্বুকে কিছু বলি তবে তিনি আব্বুর খাবারে বিষ মিশিয়ে ওনাকে মেরে ফেলবেন। তখন ওই কথাগুলো আমার মনে পাহাড় সম ভয় তৈরি করতো। আমি ভাবতাম সব সইতে পারি, কিন্তু আম্মুর পর আপুকেও হারিয়ে ফেলি তবে আমি কোথায় যাব? আমি আমার আপুকে ভীষণ ভালোবাসি। ওনার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। উনি আমার পৃথিবী। বলেছি না, দুকড়ে কেঁদে উঠল। তার দু চোখ পেয়ে অশ্রু অবিরাম গড়িয়ে পড়ল। এতক্ষণ যে আরিয়ান রাগে অন্ধ হয়েছিল
টিনার এই জীবনের গল্প শোনার পরে তার ভেতরে সবটুকু যে মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেল। সে বুঝতে পারল সে যাকে দায়িত্বহীনভাবে ঘৃণা করেছিল সেই মানুষটি আসলে নিজের শরীর আর জীবন বাজি রেখে তার শ্যামালিনীকে আগলে রাখার চেষ্টা করেছিলেন। আরিয়ান মুহূর্তের মধ্যে পাথর হয়ে গেল। টিনা আর দাঁড়িয়ে থাকতে পারল না, ধপ করে বিছানায় বসে পড়ল। দুহাতে মুখ ঢেকে সে ডুকরে কেঁদে উঠল। আরিয়ান এবার খুব অপরাধীর মতো ধীর পায়ে এগিয়ে গেল। টিনার সামনে ফ্লোরে হাঁটু করে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। অত্যন্ত অনুতপ্ত স্বরে বলল, আই এম সরি ট্রিনা, এক্সট্রিমলি সরি। আমি সত্যিই জানতাম না তোমার আব্বু তোমার জন্য কতটা ত্যাগ করেছে। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম রাগে। আরিয়ান এবার টিনার কোলে মাথা রেখে শান্ত গলায় বলল, কথা দিচ্ছি শ্যামালিনী, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার, আর কখনো তোমার চোখের জল ফেলতে দেব না। ঘরে পুরকমট পরিবেশটা যখন একটু স্বাভাবিক হতে শুরু করলো তখনই দরজায় টোকা পড়ল। আরিয়ান সোজা হয়ে দাঁড়াতেই বাইরে থেকে নৌসি কণ্ঠ ভেসে এলো, বৌমনি। আরিয়ান উত্তর দিল, ভেতরে আয় নৌসি। নৌসি ঘরে ঢুকে কিছুটা ইতস্তস্ত করে বলল, বৌমনি তোমার বোন রিনি এসেছে, নিচে ড্রয়িং রুমে নেমে বসে আছে। নৌসির কথা শুনে আরিয়ান আর টিনা দুজনে চমকে উঠল। একে অপরের দিকে দীর্ঘাস্য দৃষ্টিতে তাকালো তারা। এখন নিচে মা আর মামার এমন কলঙ্কজনক অধ্যায় উন্মোচিত হওয়ার পর রিনি কেন এলো এখানে? সে কি কোনো অভিযোগ নিয়ে এসেছে, নাকি অন্য কোনো মতলবে তার এই পর্দা পরন? টিনার আরিয়ান রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে দরজার সামনে রিনিকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা থমকে গেল। রিনি কিছু বলার সুযোগ পাওয়ার আগেই টিনা সৌজন্যের খাতিরে মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, আপু ভেতরে এসো। রিনি একটা শুকনো হাসি হাসতে চাইল, কিন্তু পারল না, তার চোখে মুখে অপরাধবোধ স্পষ্ট। আরিয়ান রিনিকে দেখে কোনো কথা বলল না, তার গম্ভীর মুখভঙ্গি অপরিবর্তিত রইল। সে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় টিনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে সতর্ক করে দিল, কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। এই রিনা খান মেয়েটাকে আমার একদম বিশ্বাস হয় না। টিনা পুরো কোচকে ফিসফিসেই প্রতিবাদ করল, কিসের রিনা খান, ওর নাম রিনি। আরিয়ান আর কোনো তর্কে না গিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। টিনা তখন রিনিকে ইশারা করে বলল, দাঁড়িয়ে কেন আপু, বসো। রিনি বসল না, বরং হঠাৎ এগিয়ে এসে আসমিকভাবে টিনাকে জড়িয়ে ধরল। টিনা এই অভাবনীয় আচরণে একদম হকচকিয়ে গেল। তাদের জীবনে কোনোদিন এমন মুহূর্ত আসেনি। রিনি সারা জীবন তার মা রৌশনারা বেগমের পোস্টরে বড় হয়েছে এবং টিনার প্রতি মায়ের অন্যায় মনও সায় দিয়েছে। তবে আজ রিনি শরীরের কম্পন আর এই আলিঙ্গনে টিনা এক অদ্ভুত স্বস্তি অনুভব করলো। সে আলতো করে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু? রিনি এবার সোজা হয়ে দাঁড়িয়ে টিনার দুই হাতে নিজের মুঠোয় নিয়ে নিল। তার গলা কান্নায় ভেঙে এসেছিল। সরি ট্রিনা, আমি সত্যিই জানতাম না আমার মাম্মি আর মামা মিলে তোমার সাথে এতটা নিচে নামতে পারে। জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। আসলে আমার জীবনটাই যে ওই সমুদ্রের মতো গতিহীন হয়ে গেছে। আমি ভালো মন্দের পার্থক্যটাই বুঝতে পারিনি এতদিন। টিনা বড়মুড়িয়ে পরিচয় দিয়ে রিনি কথা থামিয়ে দিল। বাদটা ওসব আপু, যা হওয়ার তা তো হয়ে গেছে। আজ থেকে প্রায় 4 বছর আগের সেই ক্ষত নিয়ে আর পড়ে থাকতে চায় না। রিনি চোখ মুছে নিজেকে কিছুটা সামলে নিল। এইদিকে রুমের বাহিরে আরিয়ান দেওয়ালের সাথে এলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল স্ক্রল করেছিল। এমন সময় সেখানে নুসরাত এলো, আর তার আঙ্গুল ধরে আছে ছোট্ট তুর্না। তুর্না মিষ্টি করে জিজ্ঞেস করলো, আন্টি কোথায়? আরিয়ান তুর্নার গোল গোল গালে আঙ্গুল দিয়ে একটু আদর করে দিয়ে বলল, ভেতরে আছে মামুনি। তুর্না ভেতরে যেতে চাইলে নুসরাত তাকে বাধা দিয়ে বলল, তুর্না যেও না, তোমার টিনা আন্টি এখন তার বোনের সাথে জরুরি কথা বলছে, সেখানে যাওয়া ঠিক হবে না। কিন্তু ছোট তুর্না আজ আর কারো বারণ মানতে নারাজ। সে নুসরাতের হাতের বাঁধন ছাড়িয়ে এক দৌড়ে রুমের ভেতরে ঢুকে পড়ল। ঢুকে সে তার চিরচেনা স্বভাবে ডাকলো, আন্টি। টিনা তুর্নার ডাকে ঘুরিয়ে তাকালো। একই সাথে রিনিও কৌতূহল চোখে ছোট্ট মেয়েটার দিকে তাকালো। হঠাৎ করে ছোট্ট তুর্নার সে চঞ্চল হাসি মুখটা থমকে গেল। এক অদ্ভুত উত্তেজনায় বাচ্চা তার ছোট্ট শরীরটা কাঁপতে শুরু করলো। তুর্না তিনাদের দিকে দৌড়ে যেতে লাগলো। টিনা ভাবলো তুর্না হয়তো তার কাছে আসছে, কিন্তু সবাইকে চমকে দিয়ে তুর্না দৌড়ে গেল রিনিকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। রিনি আর ত্রিনা একে অপরের দিকে চরম বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রিনি বরাবরই আত্মকেন্দ্রিক, নিজের স্বার্থ ছাড়া সে কোনোদিন অন্য কারোর প্রতি, এমনকি বাচ্চাদের প্রতিও মমতা দেখায়নি। নুসরাত এই দৃশ্য দেখে ঘরে ঢুকলো। সেও থমকে দাঁড়ালো। তুর্নার এমন আচরণে সেও হতবাক। রিনি বেশ অপ্রস্তুত বোধ করলো। এটা তার পা জড়িয়ে ধরেছে, ছাড়ছেই না। অবশেষে রিনি অনিচ্ছা সত্ত্বেও ফ্লোরে হাঁটু করে বসে তুর্নার সামনে বসে রইল। বাচ্চাদের কিভাবে সামলাতে হয় তা রিনির জানা নেই। তবুও সে শুকনো গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? সবাইকে পাথরের মতো স্তব্ধ করে দিয়ে তুর্না ভাঙা গলায় বলে উঠল, আম্মু। বলে সে আবারও রিনির গলা জড়িয়ে ধরল। রিনি পুরোপুরি হতভম্ব। টিনা আর নুসরাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বাচ্চাটা পরম মমতায় রিনিকে আঁকড়ে ধরে থাকলেও রিনি তাকে একটু আদর করে জড়িয়ে ধরল না। পাথরের মতো নীল লিপ্ততা দেখে নুসরাতের মনে একরাশ দিগ্ধতা জন্ম নিল।
সে একরকম জোর করে তরুণাকে রিনির কাছ থেকে ছাড়িয়ে নিল। তরুণা কিন্তু নাছর বান্দা। সে নুসরাতের কোল থেকে বারবার রিনির দিকে হাত বাড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, ওটা আমার আম্মু, আমার আম্মু। নুসরাত তরুণাকে শান্ত করার চেষ্টা করে বলল, জি মামনি, ও তো তোমার আম্মু নয়, ভুল করছো তুমি। তরুণা চোখের জল মুছে দিয়ে চেতি গলায় বলল, আমি জানি, আমি আমার আম্মুর ছবি দেখেছি, ওইটাই আমার আম্মু। নুসরাত এই কথা শুনে বড় একটা ধাক্কা খেলো। তরুণার নিজনের কাছে বন্ধু মেহরাব দেওয়ানের মেয়ে। জন্মের সময় নিজের মাকে হারিয়েছিল এই ছোট্ট মেয়েটি। মেহরাব 3 দিনের জন্য জরুরি কাজে শহরের বাইরে যাওয়ায় তরুণাকে নুসরাতের কাছে রেখে গিয়েছিল। নুসরাত কোনোদিন মেহরাবের মৃত স্ত্রীর ছবি দেখেনি, তাই মেহরাবের স্ত্রীর সাথে রিনির কোনো মিল আছে কিনা সে তা জানে না। রিনি তরুণার এই আকুল মা ডাকে খুব একটা গুরুত্ব দিল না। হয়তো সে ভেবেছে বাচ্চাটা ভুল করে কাউকে দেখে মা বলেছে। রিনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে শান্ত গলায় বলল, আচ্ছা বোন, অনেকটা রাত হয়েছে, এবার আমি আসি। টিনা অবাক হয়ে রিনির হাত ধরে ফেলল। সে উদ্যোগের সাথে বলল, যাবে মানে? কোথায় যাবে মাঝরাতে? তুমি কি পাগল হয়েছ? ওই মামার বাড়িতে তো আর ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। রিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে, ওই বাড়িতে আর কোনোদিন ফিরে যাব না, তবে আমার থাকার একটা ব্যবস্থা আছে। টিনা কিছুক্ষণ চুপ থেকে আমতা করে বলল, আপুর কাছে থাকবে? আপু নিশ্চয়ই তোমাকে ফিরিয়ে দিবেন না। রিনির গলায় এবার অপরাধবোধ আর কান্নার সুর স্পষ্ট হয়ে উঠল। সে ধরা গলায় বলল, না টিনা, বাবার কাছে কোন মুখ নিয়ে হাজির হব? সারা জীবনে ওনার সাথে আর তোর সাথে যা করেছি, তারপর ওনার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। টিনা চিন্তিত হয়ে আবার জিজ্ঞেস করলো, তাহলে কোথায় থাকবে তুমি একা একা? রিনি একটু স্নান হেসে জানালো, শহরের এক কোণে আমার নামে ছোট্ট একটা ফ্ল্যাট আছে, ওইটা আমি নিজের উপার্জনের টাকায় জমিয়ে কিনেছিলাম, ওটাই আপাতত আমার ঠিকানা। টিনা বড় বোনের হাত ছাড়তে চাইল না। সে মায়ের সাথে বলল, আপু তুমি চাইলে আমাদের এই বাড়িতে থাকতে পারো, আরিয়া নিশ্চয়ই কিছু বলবে না। রিনি এবার স্নান হেসে মাথা নেড়ে বলল, না, এখানে থাকা যায় না। নিজের পাপের বোঝা নিয়ে কারো ঘাড়ের উপরে চেপে থাকা ঠিক হবে না। আমি ওই ফ্ল্যাটেই ঠিক থাকবো। টিনা নাচরবান্দার মতো বলল, ঠিক আছে, তুমি তোমার ফ্ল্যাটেই থাকো, কিন্তু এখনই যাওয়ার কোনো দরকার নেই। অন্তত খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর যেও, আমি তোমাকে খালি পেটে যেতে দেবো না। রিনি প্রথমে মানা করতে চাইলেও টিনার জেদ আর ভালোবাসার কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলো। আদনান সোফায় আয়েশ করে বসে টিভিতে উত্তেজনাকর ক্রিকেট খেলা দেখছে। প্রতিটি 4-5 ছক্কার সাথে সাথে সে খুশিতে সোফা ছেড়ে লাফিয়ে আবারও উঠেছে, চিৎকার করেছে। ঠিক তার পাশে সোফায় বসে আছে নিঃশব্দে নৌশি। আদনানের পুরো ধ্যানগান টিভির পর্দায় থাকলেও নৌশির নিবদ্ধ দৃষ্টি আটকে আছে আদনানের উপরে। ওর প্রতিটি পাগলামি আর ছেলে মানুষই দেখে নৌশির ঠোঁটের কোণে বারবার আনমনি মুচকি হাসি ফুটে উঠেছে। ঠিক সেই মুহূর্তে নৌশিকে অবাক করে দিয়ে আদনান টিভির দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এভাবে তাকিয়ে থাকিস না নাদান, চোখ দেখে জ্যান্ত গিলে খাবি নাকি? আদনানের এমন অতর্কিত মন্তব্যে নৌশি পুরোপুরি হকচকিয়ে গেল। অথচ আদনান তো এতক্ষণ এক পলকও টিভির বাহিরে তাকায়নি। তবে ও বুঝলো কি করেছে নৌশি ওর দিকে তাকিয়েছিল। তার মানে কি আড়াল থেকে আদনানও লক্ষ্য করেছিল? নৌশি নিজের অপ্রস্তুত ভাবটা কাটানোর জন্য গলা জোর এনে নাক কুচকে বলল, তোর যা চেহারা, তোকে আবার দেখার কি আছে শুনি? খেয়ে দিয়ে কি আমার কোনো কাজ নেই? আদনান এবার টিভির রিমোটটা পাশে রেখে বাঁকা হেসে শার্টের কলারটা একটু ঝাঁকিয়ে নিল। আত্মবিশ্বাসী সুরে বলল, শুধু যে দেখছিলে তা কিন্তু নয়, আবার সাথে মুচকি মুচকি হাসছিল। বলতো এই অসময়ে মুচকি হাসার লক্ষণ কি? নৌশি পুরো কুচকে পাল্টা প্রশ্ন করল, কিসের লক্ষণ? গোরতোর প্রেমের লক্ষণ। আদনানের কণ্ঠে এক চিমটে দুষ্টুমি। কথাটা শুনে নৌশির হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তবুও নিজেকে সামনে নিয়ে তাচ্ছিল্যর হাসি এসে বলল, তোর ভাই এই আদু ভাইয়ের প্রেমে কি পড়বে শুনি, যার শরীর থেকে 24 ঘন্টা ছাগলের গন্ধ আসে? আদনান এবার সিরিয়াস হয়ে সোজা হয়ে বসল। অপমানে মুখ লাল হয়ে গেল। সে রাগে গড়গড় করতে করতে বলল, আর তোর শরীর থেকে পচা ব্যাঙের গন্ধ আসছে। নৌশি আর সহ্য করতে পারল না। হাতের কাছে থাকা সুপার কুসুনটা সজোরে ছুঁড়ে মারল আদনানের দিকে। আদনানও দমে যাওয়ার পাত্র নয়। সেও তাৎক্ষণিক অন্য একটা বালিশ তুলে নিয়ে নৌশিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। মরিয়ম বেগম এবার এই লঙ্কাকাণ্ড দেখলেন। তিনি একটা সচোটে ধমক দিলেন। মায়ের ধমক খেয়ে তাদের বালিশ চোরাচুরি থামল ঠিকই, কিন্তু আদনানের ভেতরে জেদটা যেন আরও চালাতেই উঠল। সে তাতে দাঁত চেপে রিমোটটা উঁচিয়ে ধরল নৌশির দিকে। মন চাচ্ছে তার মাথায় রিমোটটা ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিই, একদম ডিশের লাইনের মতো দুই টুকরো করে। নৌশি দমে যাওয়ার পাত্রী নয়। সেও সোফার হাতল ধরে রেখে বাঁকা হেসে জবাব দিল, আর আমার মন চাচ্ছে এই পুরো সেন্টার টেবিলটা তোর মাথায় ভেঙে গুড়িয়ে দেই। আদনান হো হো করে অট্ট হাসি দিয়ে উঠল, কাচ্চিরের সুরে বলল, একটা চেয়ার যে মেয়ে এক হাতে দিয়ে তুলতে পারে না, সেই মেয়ে কিনা এত বড় কাঠ আর কাচের টেবিল দিয়ে আমার মাথা ফাটাবে? স্বপ্ন দেখিস না নাদান, এত স্বপ্ন দেখা ভালো না।
আদনানের এই তাচ্ছিল আর হাসি নৌশির রাগের মাথায় যেন কি ঢেলে দিল। সে আর কথা না বাড়িয়ে এক ঝটকায় এগিয়ে এসে আদনানের ঘাড়ে শক্ত করে ধরে মাথায় ঠাস করে মারল নিজের টেবিলের সাথে। আসমিক এই ধাক্কায় আদনান হকচকিয়ে গেল। তার মাথাটা চক্কর দিয়ে উঠল কয়েক সেকেন্ডের জন্য। নৌশি এবার বিজয়ী হাসি হেসে দাঁতে দাঁত চেপে বলল, দেখলি, টেবিল না তুলেও টেবিলের সাথে তোর মাথাটা ঠুকে দিতে, কিন্তু আমার অনেক গায়ে জোরের শক্তি আছে। এর পরের বার থেকে এমন করলে সত্যি সত্যি মাথা ফাটিয়ে রক্ত বের করে দেবো আদর বাচ্চা। আদনান কপাল ডলতে ডলতে রাগে অগ্নিশর্মা হয়ে উঠে দাঁড়াতেই নৌশি বুঝতে পারলাম আর এক মুহূর্ত এখানে থাকা মানে বিপদ। সে উল্টো দিকে ঘুরে এক দৌড় লাগালো। আদনানও তার পিছনে তারা করতে করতে চিৎকার করে বলল, নাদানের বাচ্চা, আজ তোকে হাতের মুঠোয় পাই তো তোর একদিন কি না হয় আমার একদিন। দাঁড়া তুই, তোর বাঙ্গের মাথা আমি আজ সাইজ করেছি। রুম থেকে বের হতে চাইল ট্রিনা, কিন্তু পারল না। আচমকা একটা হাঁচকা টানে সে আবার রুমের ভেতরে ঢুকে গেল। পিঠটাকে ঠেকলো শক্ত দেওয়ালের সাথে। আরিয়ান তার দুই বাহু শক্ত করে ধরে চাপড়ে ধরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে এক অদ্ভুত নেশা। টিনা কিছুটা বিরক্ত হয়ে পুরো কুচকে বলল, কি করছেন, এভাবে ধরছেন কেন? আরিয়ান ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল, আলতো স্বরে বলল, কেন ধরতে পারি না বুঝি? ছাড়ুন, আমার লাগছে আমার। টিনা নিজের সামর্থ্য ছাড়াই ব্যর্থ চেষ্টা করলো। আরিয়ান চেতে গলায় বলল, হুম, লাগছে না। তোকে ব্যথা দেওয়ার মতো করে আমি ধরিনি। তবুও টিনার ভাবভঙ্গি দেখে আরিয়ান হাতের বাঁধনটা কিছুটা আলগা করলো। টিনা চঞ্চল দু চোখে তখন এদিক ওদিকে তাকাচ্ছে, যেন আরিয়ানের চোখের গভীরতা এড়িয়ে যেতে চায়। আরিয়ান টিনার থুতনি আলতো করে উঁচিয়ে ধরে বলল, তাকাও শ্যামালিনী, তো আমার চোখের দিকে তাকাও। টিনা যেন কোনো একটা মহন্যে আচ্ছন্ন হয়ে পড়ল। সে বাতমির মতো আরিয়ানের চোখের মনির দিকে স্থির হয়ে তাকালো। আরিয়ান ফিসফিস করে জিজ্ঞেস করলো, কি দেখতে পাও আমার চোখে? টিনা কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে থেকে গম্ভীর মুখে বলে উঠল, আপনার চোখের কোনায় ময়লা জমে আছে। মুহূর্তের সব রোমান্টিকতা বাতাসে মিলিয়ে গেল। আরিয়ান চমক অবাক হয়ে টিনার হাত ছেড়ে দিয়ে পিছিয়ে এলো। একরাশ অসহায়ত্ব নিয়ে বলল, শেষমেশ এই রোমান্টিক সময় তোমার চোখের ময়লাই ধরা পড়ল। ভালোবাসাটা দেখলে না? আর নিজের হাসি চেপে রাখতে পারল না, কিলকিল করে হেসে দিল। আরিয়ান আবারও টিনার দিকে এগিয়ে এলো, বিরক্তির গান করে বলল, রোমান্টিক মুহূর্তেও ছাই ঠেলে দেওয়ার জন্য আমার বউটা সত্যিই সেরা। টিনা হাসতে হাসতে বলল, এই রোমান্টিক হয়ে লাভ নেই সাহেব, আমি কিন্তু আপনাকে এখনো ক্ষমা করিনি। আরিয়ান টিনার দিকে তাকিয়ে আগের মতোই হাসলো, কিন্তু পরক্ষণে তার হাসি মাখা মুখটা গম্ভীর হয়ে উঠল। গলার স্বর ভারী হয়ে সে বলে উঠল, তুমি বলো, তুমি বৃষ্টিকে ভীষণ ভয় পাও। আকাশ ভাঙা শ্রাবণ দেখলে তোমার বুক কাঁপে। আর আমি বলি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, কেবল ডরি তোমাকে হারিয়ে ফেলার হাহাকারে। তোমার ভয় আকাশ থেকে নামা জলরাশিকে ঘিরে, আমার ভয় আমার পৃথিবীর একমাত্র পূর্ণিমাকে হারানোর ঘিরে। কি অদ্ভুত এক বিষণ্ণ মিল আমাদের, তাই না? আরিয়ানের এই গভীর কথাগুলো চিনার হৃদয়ে গিয়ে বাঁধল। হাসি মুখটা পলকে স্নান হয়ে এলো তার। আরিয়ানের চোখে সে আজ শুধু রাগ আর ভালোবাসাই নয়, এক পাহাড়সম আকুতি দেখতে পেল। ডক্টরের কেবিনে বসে আছে রোহান আর মিতু। মিতুর মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আজ মিতুর জোড়াচড়িতেই আসতে হয়েছে ডক্টরের কাছে। ডক্টর রিপোর্টগুলো খুঁটিয়ে দেখছেন। রোহান মিতুর হাতের উপরে নিজের হাত রেখে আশ্বস্ত করার সুরে বলল, এসব পরীক্ষা করানোর কি দরকার ছিল মিতু? আমরা দুজন তো বেশ ভালোই লাইফ কাটাচ্ছি, তাই না বলো? মিতু ধীরকণ্ঠে উত্তর দিল, পরীক্ষা করিয়ে অন্তত কারণটা জানলে আর ওষুধ খেলে তো সমস্যা নেই কোনো। মনে খটখটা তো দূর হবে। রোহান আর কিছু বলল না। মহিলা ডক্টর রিপোর্টগুলো ভালো করে দেখে রোহান আর মিতুর দিকে তাকালেন। তিনি পেশাদার ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, আপনাদের বিবাহিত জীবন কতদিন হলো? রোহান জানালো, 4 বছর পার হয়েছে, 5 বছরের কাছাকাছি। মিতু উদাস চোখে ডক্টরের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, রিপোর্ট থেকে কী বুঝলেন ম্যাম? ডক্টর প্রেসক্রিপশনটা হাতে নিয়ে রিপোর্টগুলোর দিকে আরেকবার চোখ বুলিয়ে নিলেন। কেবিনের নিস্তব্ধতা যেন মিতুর বুকের উপরে বিশাল পাথরের মতো চেপে বসেছে। ডক্টর নরম কণ্ঠে বললেন, মিতু, আপনার কিছু টেস্ট করিয়েছিলাম, হরমোন প্রোফাইল, আলট্রাসোনোগ্রাফি, সব রিপোর্ট মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, আপনার ডিম্বাশয়ে নিখুঁতভাবে ডিম্বাণু তৈরি করছে না। রোহান পাথরের মতো চুপ করে রইল। মিতু কাঁপা কাঁপা কণ্ঠে ধীর কণ্ঠে বলল, মানে? ডক্টর একটু থামলেন, হয়তো শব্দগুলো গুছিয়ে নিচ্ছিলেন। তারপর বললেন, প্রতি মাসে মেয়েদের শরীর থেকে একটা ডিম্বাণু বের হয়, যেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওভুলেশন বলি। আপনার ক্ষেত্রে সেটা নিয়মিত হচ্ছে না। আপনার রিপোর্ট অনুযায়ী এটা সাইকোলজিস্ট ওভালি সিনড্রোম, পিসিওএস এর কারণ হতে পারে। মৃদুর চোখে ভিজে উঠল নিমিষে। ঝাপসা চোখে তাকিয়ে সে প্রশ্ন করল, তাহলে আমি কি কখনো মা হতে পারবো না? ডক্টর শান্তভাবে অভয় দেওয়ার সুযোগে বললেন, আমি এটা বলছি না যে একেবারে পারবেন না, কিন্তু স্বাভাবিক উপায়ে মা হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে খুবই কম। আপনার শরীরের হরমোনের ভারসাম্য ঠিক নেই। ডিম্বাণু ঠিকমতো পরিপক্ক না হওয়ায় আপনার পিরিয়ড চক্রটাও অনিয়মিত। তিনি আরও যোগ করলেন, চিকিৎসা আছে,
জীবনযাত্রায় পরিবর্তন, নিয়মিত ঔষধ, প্রয়োজনে আরও উন্নত চিকিৎসা পদ্ধতি সবই চেষ্টা করা যায়, কিন্তু এতে সময় লাগবে আর আপনাকে মানসিকভাবে খুব শক্ত থাকতে হবে। রোহান তখনও নিস্তব্ধ হয়ে বসে আছে। তার কানে শুধু একটা কথাই বারবার তীরের মতো বিঁধছে, মা হওয়ার সম্ভাবনা খুবই কম। সে আলতো করে মৃত্যুর কাঁপতে থাকা হাতের উপরে নিজের হাতটা রাখলো। এক বুক আশা নিয়ে রোহান জিজ্ঞেস করলো, ওষুধ খেলে কি সব ঠিক হয়ে যাবে ডক্টর? ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, তবে বাচ্চা না হওয়াটা পুরোপুরি সৃষ্টিকর্তার হাতে। হঠাৎই সবাইকে চমক দিয়ে মৃত্যু একটা অদ্ভুত প্রশ্ন করে বসলো, আমার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে কি সে বাবা হতে পারবে না? মৃত্যুর এই কথায় রোহান বিদ্যুৎ স্পষ্টের মতো চমক দিয়ে তার দিকে তাকালো। ডক্টরও মৃত্যুর মুখের দিকে কিছুটা অবাক হয়ে চাইলেন। রোহান চট করে মৃত্যুকে আগলে ধরে জড়িয়ে ধরল। ওর গলার ভার কান্নায় ভারী হয়ে এলো। মৃত্যু, এসব কি কথা বলছো তুমি? ডক্টর মৃত্যুর চোখের বিচার থেকে সমপাতী কণ্ঠে পড়ল, হ্যাঁ, মিস্টার রোহান বাবা হতে পারবে, কারণ ওনার শরীরে কোনো সমস্যা নেই। রোহান আর এক সেকেন্ড সেখানে বসলো না, মৃত্যুর হাত ধরে প্রায় টেনে কেবিন থেকে বের হয়ে গেল। মৃত্যুর চোখের জল তখন টলমল করছে। তার মনে হচ্ছে পৃথিবীটা বুঝি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। 4 বছরের সাজানো সংসারটা এক লম্হায় যেন বালির বাঁধের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মির্জা বাড়ির বিশাল ডাইনিং টেবিলে আছে এক থমথমের নীরবতা। প্রতিদিন এই সময়টায় ঘরে হাসাহাসি আর খোঁজগল্পে মুখর থাকলেও আজ যেন মুখে কুলুপ আটা সবার। টিনা আর হেনা ব্যস্ত হাতে খাবার বেড়ে দিচ্ছে। হেনা মেয়েটি নতুন কাজের মেয়ে, বয়স বড়জোর 17 হবে। সাধারণত মৃত্যুও এই কাজে হাত লাগায়, কিন্তু আজ তার দেখা নেই। সন্ধ্যাবেলা যখন সে হাসপাতাল থেকে ফিরল, তার ফ্যাকাশে মুখ আর চোখের কোণেই স্পষ্ট ছিল যে মনির উপর দিয়ে বড় কোনো ঝড় বয়ে গেছে। শরীর খারাপ আর ঘুমের অজুহাত দিয়ে সে ঘরে খিল দিয়েছে। তাই টিনা আর বেশ চোরাচুরি করেনি। মির্জা বাড়ির নিয়ম হলো ছোট বড় ছেলে মেয়ে সবাই একসাথে বসে খাবার খাওয়া। টিনা খাবার নিয়ে তাড়িয়ে পরিবেশন করছিল, কিন্তু আরিয়ান আর সহ্য করতে পারল না। নীরবতা ভেঙে সে গম্ভীর গলায় বলে উঠল, টিনা, তোমাকে আর বেড়ে দিতে হবে না, তুমি বসে পড়ো। মরিয়ম বেগমও সায় দিয়ে বললেন, আমি তো আগেই বললাম তুমি বসে পড়ো, হেনা আছে আর আমরাও যার যা খাবার তুলে নিতে পারবো, নাও বসো তো। সবাই জোড়াজড়িতে টিনা অবশেষে চেয়ার টেনে বসলো। নুসরাত একটু দূরে সোফায় বসে তুর্নাকে খাওয়াতে ব্যস্ত। টিনা সেদিকে তাকাতেই নুসরাত মুচকি এসে বলল, টিনা, তুমি খেতে থাকো, আমি তুর্নাকে খাইয়ে পরে খেয়ে নেব। ডাইনিং টেবিলে এই অদ্ভুত নীরবতার বড় কারণ রিনি, বাড়ির নতুন মেহমান। তার উপর আজ চাচা করে গেছে, তাকেও স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারছে না। রিনিও মাথা নিচু করে খুব দীর্ঘতিতে খাবার নাড়াচাড়া করছে। মির্জা পরিবারের বিশাল ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ব্যবস্থার সাথে এই ডাইনিং টেবিলটাই ছিল মেলামেশার একমাত্র কারণ, যা আজ রিনির উপস্থিতিতে কুমোচ হয়ে আছে। ওদিকে সোফায় তুর্না সামনের বায়না ধরেছে। নুসরাত চামচ মুখে দিতেই গেলে সে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তার ছোট ছোট চোখ দুটো বারবার ডাইনিং টেবিলে বসা রিনিকে খুঁজছে। সে রিনির কাছে যেতে চায়, কিন্তু নুসরাত তাকে কোনোভাবে যেতে দেবে না। ব্যক্তিগতভাবে রিনিকে নুসরাতের একটুও পছন্দ নয়। বিশেষ করে তুর্নার মা ডাকার পর থেকে সে আরও বেশি সতর্ক হয়ে গিয়েছে। তুর্না যখন বারবার রিনির দিকে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো, তখন নুসরাত ধৈর্য হারিয়ে একটু কড়া গলায় ধমক দিয়ে উঠল, তুর্না, একদম বেশি বাড়াবাড়ি করছো তুমি। এবার কিন্তু আমার সত্যি সত্যি রাগ হচ্ছে। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও বলছি। ধমকে তুর্নার ঠোঁট দুটো উল্টে উঠল, চোখে জল চিকচিক করে উঠল। ডাইনিং টেবিল থেকে রিনি একবার আর চোখে সেদিকে তাকালো, কিন্তু কিছু বলল না। নুসরাতের ধমকে তুর্না যেন পাথর হয়ে পড়ল। এতটুকু মেয়ে, অথচ তার কান্নার ধরন দেখে উপস্থিতি সবাই অবাক। সে শব্দ করে কাঁদল না, শুধু ঠোঁট উল্টে চোখ দিয়ে টপটপ করে যাও গড়িয়ে পড়তে লাগলো। 7 বছরেও কম বয়সী একটা বাচ্চার এমন নিঃশব্দে হাহাকারে নুসরাতের বুকেও গিয়ে পেতল। ডাইনিং টেবিল থেকে টিনা দ্রুত উঠে তুর্নার কাছে এলো। বড় মমতায় চোখের জল মুছে দিয়ে বলল, কি হয়েছে মামুনির? এই তো আমি খাইয়ে দিচ্ছি, চলো। তুর্না হেঁচকে তুলে স্পষ্ট স্বরে বলল, না, আমি আমার আম্মুর হাত থেকে খাবো। কথাটা টেবিলে থাকা সবাই শুনল ঠিকই, কিন্তু টিনা, নুসরাত আর রিনি ছাড়া কেউ আসল রহস্যটা জানল না। বাকিরা ভাবল তুর্না হয়তো তার মৃত মায়ের অভাব অনুভব করেছে। টিনা আর নুসরাত তখন বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তুর্নার এক কথা, সে তার আম্মুর কাছেই যাবে। হঠাৎ এক জোড়া হাত তুর্নার দিকে এগিয়ে এলো। শান্ত স্পষ্ট স্বরে রিনি বলল, দাও, আমি খাইয়ে দিচ্ছি। রিনি কণ্ঠে এমন কিছু একটা ছিল যে নুসরাত আর টিনা অবাক হয়ে তাকিয়ে রইল। রিনি তাদের উদ্দেশ্য বলল, তোমরা কি খেয়ে নাও, আমার খাওয়া হয়ে গেছে, আমি ওকে খাওয়াচ্ছি। তুর্নার মলিন মুখটা মুহূর্তেই শরতের আকাশের মতো পরিষ্কার হয়ে গেল। রিনি বাচ্চাদের খাওয়ানোর কোনো অভ্যাস নেই। সে যখন আনাড়ি হাতে তুর্নাকে লোকমা দিচ্ছিল, ভাতের কিছুটা অংশ তুর্নার গালের পাশে মেখে গেল, কিন্তু তুর্নার সেদিকে খেয়াল নেই। সে অপলক দৃষ্টিতে রিনি মুখের দিকে তাকিয়ে আছে, যেন এই মুখটাই তার আজন্ম চেনা। রিনিও বাচ্চার দিকে তাকিয়ে স্নান হাসল। তুর্না সত্যি খুব মায়াবী, বড় বড় চোখ আর ঘন পাপড়িতে ঢাকা ওর দৃষ্টিতে এক অদ্ভুত প্রশান্তি। ঠিক তখনই নুসরাতের বোনটা বেঁচে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মেহের দেওয়ান, তুর্নার বাবা।
নুসরাত কলটা ধরতে ওপাশ থেকে মেহেরাবের মার্জিত কণ্ঠ শোনা গেল। কৌশল বিনিময়ের পর নুসরাত ফোনটা তরুণার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মামনি তোমার পাপা ফোন দিয়েছে। তরুণা খুশিতে আত্মহারা হয়ে ফোনটা ধরে বলল, পাপা? লক্ষ্মী মামনি আমার, কেমন আছো তুমি? বাবার কথা মনে পড়ছে না বুঝি? মেহেরাবের গলায় ছিল অগাধ ভালোবাসা। তরুণা উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, পাপা আমি আম্মুকে পেয়ে গিয়েছি, আম্মু ঠিক আমার পাশেই বসা। ওপাশ থেকে মেহেরাব একটা করুণ অথচ মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যাঁ মামনি, তোমার আম্মু তো সবসময় তোমার পাশেই থাকে, তার দোয়াই আমাদের সাথেই আছে। মেহেরাব ভাবল তরুণা হয়তো তার মৃত মায়ের স্মৃতির কথা বলেছে। তরুণা এবার যেতে ধরে বলল, না পাপা, তুমি ভিডিও কল দাও, এক্ষুনি দাও। রিনি পরিস্থিতি বুঝতে পেরে উঠে চলে যেতে চাইল, কিন্তু তরুণা ছোট ছোট আঙুলগুলো রিনির শাড়ির আঁচল শক্ত করে আঁকড়ে ধরে আছে। মেহেরাব ভিডিও কল দিতেই তরুণা বড় করে একটা হাসি দিয়ে ফোনের ক্যামেরাটা রিনির দিকে ঘুরিয়ে ধরল। চিৎকার করে বলল, দেখো পাপা, এই তো আমার আম্মু। রিনি অনিচ্ছা সত্ত্বেও স্ক্রিনের দিকে তাকালো। ফোনের ওপাশে টি শার্ট পরা এক সুদর্শন পুরুষ। তার শান্ত চোখের দৃষ্টি রিনির ওপরে পড়তেই যেন সময় থমকে গেল। মেহেরাব তরুণার কথার পেটে হাসতে গিয়েও হাসিটা মাঝপথে উধাও হয়ে গেল তার। সে পলকহীন দৃষ্টিতে মোবাইলের স্ক্রিনে রিনির মুখটার দিকে তাকিয়ে রইল। স্তব্ধতা নেমে এলো ফোনের দুপাশেই। নুসরাত একপাশে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। মেহেরাবের গভীর কণ্ঠস্বর ফোনের ওপাশ থেকে ভেসে এলো। সে দীর্ঘক্ষণ রিনির দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকার পর নিজেকে সামলে খুব মার্জিত স্বরে বলল, ক্ষমা করবেন, তরুণা তো ছোট মানুষ, তাই হয়তো ভুল করে আপনাকে তার মা ভেবে অনেক বিরক্ত করেছে। রিনি অবাক হয়ে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, ভুল করেও কি কাউকে মা ডাকা চাই? মেহেরাব আবারও চমৎকার এক টুকরো হাসি ফুটিয়ে তুলল তার সুদর্শন মুখে, বলল, আসলে আপনাকে দেখতে অনেকাংশে আমার স্ত্রী রাধিকার মতো, তাই তরুণা হয়তো সেই চেহারার আদলে দেখে আপনাকে আঁকড়ে ধরেছে। রিনি কোনো উত্তর দিল না। সে শুধু মেহেরাবের শান্ত চোখের দিকে একবার তাকিয়ে মোবাইলটা তরুণার হাতে ফিরিয়ে দিল। মেহেরাব এবার মেয়ের দিকে তাকিয়ে বলল, মামনি, এইমাত্র বাসায় ফিরে এলাম আমি। আমি কি এখনই আসবো তোমাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য? তরুণা মাথা নেড়ে দৃঢ়ভাবে বলল, না না পাপা, আমি এখন যাব না, আমি আমার আম্মুর সাথেই থাকবো। বলে তরুণা মোবাইলটা নুসরাতের দিকে বাড়িয়ে দিল। নুসরাত পরিস্থিতি সামাল দিতে বলল, থাক ভাইয়া, আজ রাতটা ও এখানেই থাকুক, কাল না হয় আমি ওকে পৌঁছে দিয়ে আসবো। মেহেরাব একটু স্নান হাসলো। তার কণ্ঠে এক ধরনের একাকিত্ব ফুটে উঠল। সে বলল, যখন থেকে বাসায় এসেছি কেমন শূন্য শূন্য লাগছে ঘরটা। এই ছোট্ট মেয়েটাই যে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল তুমি ওকে নিয়ে এসো। নুসরাত সম্মতি জানিয়ে কলটা কেটে দিল। রান্নাঘরে মৃদু আলোয় কাঁচ আর সিরামিক্সের বাসনের টুংটাং শব্দ হচ্ছে। টিনা সিঙ্কের সামনে দাঁড়িয়ে জমে থাকা এঁটো পাত্রগুলো পরিষ্কার করছে। বাড়ির নতুন সাহায্যকারী হেনার উপরে এই ভরসন্তায় কাজের চাপটুকু বেশি দিতে চাইল না মন। মায়া ভরা মন নিয়ে টিনা হেনার সাথে কথা বলতে বলতেই হাত চালাচ্ছে। এক পর্যায়ে জিজ্ঞেস করলো, তোমার পরিবারে আর কে কে আছে হেনা? হেনা একটা দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ স্বরে উত্তর দিয়ে দিল, আপা আর আম্মা আছে গো আপা, কিন্তু আপা সারাদিন মাতাল হইয়া পইরা থাকে। চাহার নেহের ছাই চুর হইয়া যখন তখন আম্মার শরীরে হাত তোলে। আম্মাও এখন খুব অসুস্থ, সবসময় যক্ষা রোগটাই ভুগতাছে। টিনার বুকটা এক মুহূর্তের জন্য হাহাকার ভরে উঠল। মাত্র 15 বছরের এই কিশোরী মেয়েটার কাছে কত বড় এক সংসারে বোঝা। ওখানে ওর স্কুলে যাওয়ার কথা, সেখানে পরের বাড়িতে হাড় ভাঙা খাটুনি খাটতে ইচ্ছে করছে কেবল বেঁচে থাকার তাগিদে। ঠিক তখনই পাশে কারো নিঃশব্দ উপস্থিতি টের পেল ট্রিনা। ঘাড় ঘুরিয়ে দেখলো আরিয়ান দরজায় চৌকাটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর গভীর চোখের দৃষ্টি সরাসরি ট্রিনার উপরে নিবদ্ধ। আরিয়ানকে দেখে কিছুটা অবাক হয়ে ট্রিনা জিজ্ঞেস করলো, হঠাৎ এখানে, কিছু লাগবে আপনার? আরিয়ান এবার একদম ট্রিনার শরীর ঘেঁষে দাঁড়ালো। আরিয়ান একটুকু সময় না নিয়ে শক্ত গলায় উত্তর দিল, লাগবে। টিনা হাতের কাজ থামিয়ে কৌতূহলী চোখে চাইল, কি লাগবে? আরিয়ান টিনার খুব কাছে এগিয়ে এলো। ও ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে রহস্যময় হাসি। টিনার চোখের মনির দিকে তাকিয়ে সে সোজাসুজি বলে উঠল, তোমাকে। সেই পুরোই বিস্ময়ে বিমূর্ত হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। হেনা একপাশে দাঁড়িয়ে কাজ করে ছিল। সেও আরিয়ানের এমন কথা শুনে লজ্জায় মুখ নিচু করে আলতো হেসে শুরু করলো। পরক্ষণে সে আর চোখে কাজের পাশেই হেনার দিকে তাকালো। বাজারের মেয়েটা লজ্জায় মাথা নিচু করে মুখ টিপে হাসছে। টিনার ফর্সা গাল দুটো মুহূর্তে টকটকে লাল হয়ে উঠল। সে আরিয়ানের দিকে ঝুঁকে গিয়ে দাঁতে দাঁত চেপে নিচে সরে পড়ল, কি শুরু করলেন আপনি? হেনার সামনে এসব বলতে আপনার লজ্জা করছে না? যান এখান থেকে। আরিয়ান কোনো ভুরুক্ষেপ করল না, বরং আরও এক ধাপ এগিয়ে এসে টিনার খুব কাছাকাছি দাঁড়ালো। ওর গম্ভীর অথচ মাদকাপূর্ণ কণ্ঠে বলল, লজ্জা কি আছে? আমার ঘুমাতে হবে, তাই তোমাকে নিতে এসেছি। টিনা বিরক্ত হওয়ার ভান করে বলল, তো যান না, গিয়ে ঘুমান, বাধা কে দিচ্ছে? একা একা তো ঘুম আর আসে না আমার, ঘুমাতে গেলে তোমাকেও লাগবে, চলো আমার সাথে। মানে চোখে মুখে তখন এক অদ্ভুত চেত। চীনা পুরো কুচিতে ঝামটা দিয়ে উঠল, এইসব অসভ্য আলাপ বাদ দিয়ে এখান থেকে বিদায় হন তো। দেখছেন না আমার কাজ বাকি।
আরিয়ান নিচু গলায় আবারও জিজ্ঞেস করলো, শেষবারের মতো বলছি, আসবে না আমার সাথে? বললাম তো না, এখন যাবো না। আরিয়ান ঠোঁটের কোণে এবার এক চিলতে পাকা হাসি ফুটে উঠল। সে তিনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুধু ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো রাজি হলে না। এবার তবে অন্য উপায়, অন্য কিছু করতে হবে। টিনা কৌতূহল হয়ে পাল্টা প্রশ্ন করলো, কি করবেন? এবার তোমাকে এখান থেকে পাচে কোলে করে তুলে নিয়ে যাব। টিনা এবার বাঁকা হাসলো। সে জানতো ড্রয়িং রুমে পরিবারে সব বড়রা আড্ডায় মশগুল। সে জয়ের হাসিতে বলল, ড্রয়িং রুমে আপু মা সবাই বসে আছে, সাহস থাকলে তুমি তুলে নিয়ে গিয়ে দেখান তো। আরিয়ান এবার বাইরে ঘরের দিকে নজর দিল। এরপর টিনার দিকে ফিরে এক গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, আচ্ছা, তোমাকে এখন ছাড় দিলাম, কিন্তু তোমাকে ওই রুমে ফিরতেই হবে। আর তখন তুমি বিন্দুমাত্র ছাড়ও পাবা না। কড়াই কোনটাই হিসেব নেব আমি। বলে আরিয়ান গটগট করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। টিনা বিস্ময়ে বিমূঢ় হয়ে কিছুক্ষণ সেই শূন্য দরজার দিকে চেয়ে রইল। আরিয়ানের চোখে সে আজ অন্যরকম আগুনের ঝিলিক দেখেছে, যা আগে কখনো দেখেনি। এক পাশ থেকে হেনা খিলখিল করে হেসে উঠে বলল, আপা, ভাইজান মনের লয়ে আপনারে কলিজা দিয়া ভালোবাসে। যান না আপা, ওনার কাছে যান। এই থালা বাসন আমি একলাই মাজতে পারুম। টিনা অপ্রস্তুত হয়ে হেনার দিকে তাকিয়ে মৃদু ধমকের সুরে বলল, বেশি পাকা কথা না বলে চুপচাপ নিজের কাছে করে তো। কার কলিজায় কত ভালোবাসা তা আমার জানা আছে। টিনা পুনরায় হাতে কাজে মন দেওয়ার চেষ্টা করলো বটে, কিন্তু ওর মনটা এখন আর রান্নাঘরে নেই। আরিয়ানের সেই ছাড়না দেওয়ার হুমকিটা ওর কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। মনে মনে সে এক গোপন শপথ নিয়ে নিল, যাই হয়ে যাক, আজ আরিয়ানের না ঘুমানো পর্যন্ত সে কোনোভাবে ওই রুমে পা রাখবে না। নিস্তব্ধতায় অনেকক্ষণ একা বসে রইল টিনা। কিছুক্ষণ আগেও নুসরাত আর নৌশির সাথে ছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে তারা আপন আপন ঘরে চলে গেছে। তোমরা আজ রিনির কাছে কমিয়েছে। ছোট মেয়েটার জেদের কাছে শেষ পর্যন্ত সবাইকে হার মানতে হয়েছে। একটা লম্বা হাই তুলল। চোখের পাতা দুটো যেন ঘুমের ঘুরে ভেঙে আসছে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 11টা বেজে 32 মিনিট। মনের ভিতরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এতক্ষণ নিশ্চয়ই আরিয়ান ঘুমিয়ে গিয়েছে। আজ রান্নাঘরে লোকটা যে পরিমাণ হুমকি ধুমকি দিয়ে গিয়েছিল, তাতে একা রুমে ঢুকতে ওর বেশ ভয়ই লাগছিল। মেহুর আজকাল বাড়ির সবাই প্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে নৌশির সাথে ওর ভাবটা জমেছে বেশ। টিনা পা টিপে টিপে অন্ধকারে করিডোর পেরিয়ে নিচের রুমের সামনে দাঁড়ালো। রুমের ভেতরে ঘুটঘুটে অন্ধকার, লাইট বন্ধ দেখে নিশ্চিত হলো যে আরিয়ান গভীর ঘুমে আচ্ছন্ন। রুমে ঢেকে সে হাতড়ে হাতড়ে সুইচ বোর্ডের দিকে এগোলো। অন্ধকারে এতটাই কারো যে নিজের হাতটাও দেখা যাচ্ছে না। ঠিক যখনই সে বাতিটা জ্বালানোর জন্য সুইচ হাত দিল, অমনি কোথা থেকে যেন একজোড়া নুপুরের রিনচিন শব্দটা বেজে উঠল। টিনা চমকে হাত সরিয়ে নিল। সারা শরীরে একটা হিমশীতল স্রোত বয়ে গেল ওর। এই মাঝরাতে নূপুরের শব্দ আসবে কোথা থেকে? চারিদিকে এক গা ছমছমের নীরবতা। আবারও সাহস সঞ্চার করে সুইচে চাপ দিল, কিন্তু এই কি, আলো জ্বলল না। লাইটটা কি তবে নষ্ট হয়ে গেল? গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, বুকের ধুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে সে। ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটতে হাঁটতে বিছানার দিকে এগোলো। খুব ক্ষীণ স্বরে ডাকলো, রাকি সাহেব, ও রাকি সাহেব, শুনছেন? কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ আসছে না। বিছানার উপর অন্ধের মতো হাত বোলাতে কলিজা যেন শুকিয়ে গেল। বিছানা একদম খালি, আরিয়ান সেখানে নেই। দ্বিতীয়বার শুকনো ঢোক গিলল সে। আতঙ্কিত হয়ে দরজার দিকে দৌড়ে যেতে চাইল, কিন্তু তার আগেই এক ঝটকায় দরজাটা বন্ধ হয়ে গেল। নিরেট অন্ধকারে হৃৎপিণ্ড ধুকপুকানি যেন কানেই শুনতে পেল। কাঁপা কাঁপা গলায় শুধু বলতে পারল, এমন করবেন না প্লিজ রাকি সাহেব, আমার খুব ভয় লাগছে। হঠাৎ করে আধারে ঘিরে ঘরে অন্ধকারে রাখা জানালাটা মোমবাতির আলোয় একে একে জ্বলজ্বল করে উঠল। আগুনের শিখার সেই কম্পনমান হলদুটে আলোয় ফুটে উঠল তৃণার অতি পরিচিত সেই পুরুষালী অবয়ব। আরিয়ান দাঁড়িয়ে আছে, তার চোখের মণিতে মোমবাতির শিখার প্রতিফলন এক মায়াবী আবেশে তৈরি করেছে। টিনা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। পালানোর পথ তার জানা নেই, আর পালানোর ইচ্ছেটাও যেন এই মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। আরিয়ান একটি মোমবাতি হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে এলো তৃণার কাছে। চারিপাশে কোনো অন্ধকারের মাঝে মোমবাতির সেই ক্ষীণ আলোটুকু যেন তাদের দুজনকে পৃথিবীর সব কোলাহল থেকে বিচ্ছিন্ন করে এক মায়াচারের ভিতরে বন্দী করে ফেলেছে। দুজনের দৃষ্টি এখন এক বিন্দুতে এসে স্থির হয়েছে। টিনার কাজল কালো চোখ দুটোতে জমে থাকা বিন্দুটুকু নিমিষে এক মুহূর্তে এক অদ্ভুত আকুলতার রূপ নিল। আরিয়ান ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল, কাঙ্ক্ষিত মুচকি হাসি। আরিয়ান তার হাতের মোমবাতিটি পাশে টেবিলে নামিয়ে রাখল। এরপর সময় স্তব্ধ হয়ে দিয়ে সহসা টিনার কোমরে দু হাত গলিয়ে তাকে আগলে নিল। এক নিমিষে সেও টিনাকে শূন্য ভাসিয়ে তুলল। আচমকা এই মাধুর্যে টিনা কিং কর্তব্য বিমুঠ হয়ে গেল। টাল সামলাতে সে অবলীলায় খামচে ধরল আরিয়ানের গায়ের শার্ট। পিনপতন নীরবতায় তখন শুধু দুটি হৃদস্পন্দনের ঐকতান শোনা যাচ্ছে। মোমবাতির মৃদু আলোয় টিনার লজ্জাবনত মুখটা আরিয়ানের খুব কাছে। টিনা কিছু বলার আকাশ পর্যন্ত সময় পেল না। আর আগে আরিয়ান তার পরম মমতায় তাকে তুলে দিয়ে
পাশে থাকা কনসাল টেবিলের উপরে বসিয়ে দিল। টিনার বিস্ময় ভরা চোখে একরাশ প্রশ্ন। উষ্ণতর কেঁপে উঠল কিছু জিজ্ঞেস করার জন্য। কি করছেন আপনি? কিন্তু আরিয়ান কোনো কথা বলতে দিল না। তার জন্য টিনার ঠোঁটে ঠেকিয়ে নিঃশব্দে চুপ থাকার ইশারা করলো। সে স্পর্শে টিনার সারা শরীরে যেন এক লম্বায় বিদ্যুৎ খেলে গেল। আরিয়ান তার বুক পকেট থেকে বের করে আনলো একজোড়া নূপুর। একটি নূপুর টিনার কাছে থাকা সেই হারানো স্মৃতি, আর অন্যটি আরিয়ানের সেই পাহাড়ি পথ থেকে কুড়িয়ে পাওয়ার অমূল্য রত্ন। নূপুরজোড়া তখন টিনা দেখে নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বিস্ময় তার বাকরুদ্ধ হয়ে গেছে। আরিয়ান সহসা টিনার সামনে হাঁটু করে মেঝেতে বসে পড়ল। টিনার নরম একটি পা নিচে হাঁটুর উপরে তুলে নিয়ে এসে অতি সযত্নে প্রথম নূপুরটি পরিয়ে দিল। একই মা এসে দ্বিতীয় পায়ের নূপুরটিও পরিয়ে দিল। আরিয়ানের আঙ্গুলে শীতল আর স্নিগ্ধ স্পর্শে টিনা বারবার শিউরে উঠেছিল। আরিয়ান টিনার সেই শ্যামবর্ণের চরণ দুটি নিজের দুই হাতের আঙ্গুলে তুলে নিয়ে সেখানে আলতো করে ভালোবাসার চুম্বন এঁকে দিল। টিনার দু চোখে পরম আবেশে আর অসীম লজ্জায় আপনা আপনি বুঝে এলো। বুকের ভেতরে শুরু হয়েছে এক অনিন্দ ধুকপুকানি, যা আগে কখনো সে অনুভব করেনি। আরিয়ান টিনার স্নিগ্ধ চরণে তার ভালোবাসার চিহ্নটুকু এঁকে দিয়ে মস্তিষ্ক উত্তোলন করলেন। টিনা তখনও অক্ষিত বন্ধ করে এক ঘরে অত গহ্বরে তলিয়ে আছে। নিস্তব্ধ কক্ষে শুধু মোমবাতির শিখার কম্পন আর দুটি হৃদস্পন্দন দ্রুত। কয়েক মুহূর্ত ওভাবে কেটে যাওয়ার পর টিনা যখন ধীরালয়ে পলক উন্মোচন করলো, দেখল আরিয়ানের সেই গভীর ও মায়াবী দৃষ্টি ঠিক তার চোখের উপরে স্থির হয়ে আছে। আরিয়ান তার কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত মাধুর্য আর পৌরুষালী আভিজাত্য মিশিয়ে নিভৃত ডাকল, ওগো শ্যামালিনী। সেই অন্ততার মিষ্টিটাকে টিনা নিজের অজান্তে অস্পষ্ট স্বরে সায় দিল। আরিয়ানের ঠোঁটের কোণে তখন তৃপ্তির এক ফালি হাসি। সে টিনার খুব কাছাকাছি মুখ এনে ফিসফিসিয়ে বলল, তোমাকে নতুন করে ভালোবাসতে চাই শ্যামালিনী। টিনা কোনো উত্তর খুঁজে পেল না। এক অনির্বাচনীয় লজ্জায় তার কাছে করেছিল ধরত্রীর গভীর অতলে লুকিয়ে নিজেকে ফেলতে। আরিয়ান নাচরবান্দার মতো আবারও আবদার করলো, একবার বলো, শুধু একটিবার বলো যে তুমি আমায় ভালোবাসো। টিনা আড়ষ্ট হয়ে অস্পষ্ট স্বরে বলল, যেতে দিন আমায়। আরিয়ান টিনার সেই কাঁচো কালো চোখ দুটোর দিকে একদৃষ্টে চেয়ে থেকে গম্ভীর স্বরে প্রশ্ন করল, সত্য কি তবে আমায় ভালোবাসো না? টিনা নরুত্তর, তার মৌনতা যেন হাজার না বলা কথার পাহাড় তৈরি করেছে। আরিয়ান এবার কিছুটা বিস্ময় ছড়ে বলল, তুমি যদি আজ স্পষ্ট করে বলো যে তুমি আমাকে ভালোবাসো না, তবে আমি কথা দিচ্ছি তোমাকে এই মুহূর্তেও ছেড়ে দেব, আর কোনোদিন আমার এই অধিকার চর্চা দিয়ে তোমাকে জ্বালাতন করব না। তিনি সংকটে পড়ে গেল। তার অন্তরের প্রতিটি হৃদস্পন্দন যেখানে আরিয়ানের নাম জমছে সেখানে মিথ্যে বলে এই পরম মুহূর্তকে সে বিসর্জন দেয় কী করে? বেশ কিছুক্ষণ গুমুট নীরবতার পর তিনি নুইয়ে পড়া লজ্জাপতি লতার ন্যায় মাথা নিচু করে রইল। তারপর পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্বীকার উক্তিটি দিল অতি ধীর কণ্ঠে, ভালোবাসি আপনাকে। আরিয়ান অধরে এক অমায়িক ও প্রাণবন্ত হাসি ফুটে উঠল। এমন স্বর্গীয় সুখের হাসি যে আগে কখনো হেসেছে বলে মনে হয় না। মুহূর্তের ব্যবধানে সে ত্রিনাকে নিজের বলিষ্ঠ বাহু ধরে নিবিড়ভাবে জড়িয়ে নিল। টিনার কানের কাছে মুখ নিয়ে সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, তুমি জানো শ্যামালিনী, এই একটিমাত্র শব্দ শোনার জন্য আমি কতটা দিন আর কত রাত নির্ঘুম ঘুমে প্রহর গুনেছি। তুমি কল্পনাও করতে পারবে না। তোমার ভেতরে সেই ছটফটানি আমি আজ সফল, উপরওয়ালার কসম খেয়ে বলেছি। আর কোনোদিন স্বেচ্ছায় তোমাকে চুল পরিমাণ কষ্ট দেব না। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন তোমাকে এভাবেই বুকের পাঁজরে আগলে রাখবো আমার শ্যামালিনী। টিনা তখন আরিয়ানের প্রশস্ত বুকের মাঝখানে মুখ লুকিয়ে স্তব্ধ হয়ে আছে। তার কানের কাছে আরিয়ানের হৃৎপিণ্ডের প্রতিটি ধুকপুকানে একটি প্রেমের কবিতা হয়ে বাজছে। আরিয়ান টিনার সেই মায়াবী শ্যামলা বরণের মুখচ্ছবিটি নিজে দুহাতের তালুতে পরম আদরে আগলে নিল। তার আঙুলের স্পর্শে টিনা এক অপার্থিব শিহরণ অনুভব করল। আরিয়ান তার চোখের মনির দিকে দৃষ্টি স্থির চেয়ে থেকে ফিসফিসিয়ে বলল, যদি অনুমতি দেন শ্যামালিনী, তবে আজ এই নিঝুম রজনীতে গভীর থেকে গভীরভাবে আপনাকে ভালোবাসতে বিলীন হতে চাই। টিনা কোনো উত্তর দিতে পারল না, শুধু আবেশে আর লজ্জায় চোখের পাতা জোড়া শক্ত করে বন্ধ করে নিল। এত কাছে, এতটা হৃদস্পর্শী অনুভূতি তার জীবনে এই প্রথম। তার সারা শরীরে এক মৃদু কম্পন বয়ে যাচ্ছে, যা সে চাইলেও লুকোতে পারছে না। আরিয়ান পরম মমতায় পুনরায় ত্রিনাকে পাছা কোলে তুলে নিল। টিনা লজ্জায় অতিশয়ে আরিয়ানের শার্টের কলারটা খামচে ধরে তার প্রশস্ত বুকে মুখ লুকোলো। আরিয়ান অতি সতর্পণ্যে টিনাকে সেই ধপধপে সাদা নরম বিছানায় শুইয়ে দিল। কিন্তু টিনা কখনো আরিয়ানের সাথে বুকটা চাপড়ে ধরে আছে। আরিয়ান টিনার সেই রক্তিম লজ্জা মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে মোহনীয় এক হাসি দিল। মৃদুস্বরে বলল, মেয়েদের এই লজ্জাপতি রূপের চেয়ে সুন্দর একটি পৃথিবীতে আর কিছুই হয় না। ওরা যদি জানতো এই লজ্জামাখা মুখটা ওদের কতটা স্বর্গীয় করে তোলে, তবে ওরা হয়তো সবসময় এমন করেই থাকতো।
টিনার মনে হলো তার নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে আসছে। আরিয়ানের মুখটা তখন তার ঠিক নাসিকাগ্রেহের কাছে। টিনা মুখটা অন্যদিকে ঘুরিয়ে ধরা গলায় বলল, একটু সরুন, আমার দম আটকে আসছে। আরিয়ান তার কথাই শুনল না, বরং আরও ঝুঁকে এসে টিনার গিবায় ঠোঁট ছোঁয়ালো এক গাঢ় ও গভীর চুম্বনে। মুহূর্তের মাঝে টিনা সারা শরীরে এক শিহরণ, তীব্র শিহরণ খেলে গেল। সে দুর্বল হাতে আরিয়ানের বুকে একটি ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেই বলিষ্ঠ পুরুষটাকে এক চুলো নড়ানো সম্ভব হলো না। আরিয়ান এবার টিনার থুতনিতে তর্জনী ঠেকিয়ে মুখটা নিচের দিকে ফেরালো। টিনা তাকাতে পারছে না। তার মনে হচ্ছে আরিয়ানের চোখের অতর্গহ্বরে তাকালেই আজ তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। রাত ক্রমশ গভীর হচ্ছে। জানালার ফাঁক দিয়ে আসা রাতের বাতাসে মোমবাতিগুলোকে নিভিয়ে দেওয়ার উপক্রম করেছে। রুমের সেই নিভু নিভু আলোয় মায়াবী পরিবেশে দুই হৃদয়ের হৃদস্পন্দন একসরে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। যাচ্ছে দুটি মানুষের গভীর নিঃশ্বাসের শব্দ। নদীর কড়া তেজ জানালার পর্দার ভাঁজ দিয়ে সেই সোনালি আলো উকি দিয়েও রুমের ভেতরে মায়াবী নিস্তব্ধতা ভাঙতে পারেনি। আরিয়ান আর টিনা যেন জীবনের শ্রেষ্ঠ কোনো এক স্বপ্ন সুখে বিভোর হয়ে আছে। আরিয়ানের প্রশস্ত বুকের একপাশে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তার শ্যামালিনী। আরিয়ানের দুই হাতে শক্ত বাঁধন যেন টিনার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। হঠাৎ দরজায় সজোরে করাঘাত টিনার দণ্ডটা কেটে গেল। ঘুমের ঘরে আরিয়ান একটু নড়ে চড়ে উঠে তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। আরিয়ান আধ বুঝে চোখে তাকাতেই দেখল তার ঠিক সামনেই আরিয়ানের সেই পুরুষালী বুক। মুহূর্তেই তার জন্য টিনা ভুলে গেল যে দরজায় কেউ কড়া নাড়ছে। পরম আবেশে সে আবারও আরিয়ানের বুকে মাঝে বুক লুকালো, কিন্তু দরজার ওপাশ থেকে নৌশির চপল কণ্ঠস্বর এবার স্পষ্ট শোনা গেল, বৌমনি, আজ কি তোমরা ঘুম থেকে উঠবে না নাকি? নৌশিরটাকে টিনার পুরো ঘুমটাই এক নিমিষেই ছুটে গেল। ঘড়ির দিকে তাকিয়ে এসে তো রীতিমতো আতকে উঠল। সকাল 10টা বেজে 20। সে তড়িঘড়ি করে আরিয়ানের লোহার মতো শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা শুরু করলো, কিন্তু আরিয়ান যেন ঘুমের ঘরেও তাকে ছাড়তে নারাজ। অনেক মুষ্টামুষ্টি আর কসরত করে শেষমেশ নিজেকে মুক্ত করে বিছানা থেকে নামলো টিনা। দ্রুত পায়ে গিয়ে দরজা খুলতে নৌশির সেই হাসি হাসি মুখটা ভেসে উঠল। ফর্সা চেহারায় লাল টকটকের ঠোঁটজোড়া প্রসারিত করে নৌশি মিটমিট করে হাসছে। টিনা কিছুটা অপ্রস্তুত হয়ে চুলে হাত বোলাতে বোলাতে বলল, আসলে কাল রাতে খুব দেরি করে ঘুমিয়েছি তো, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। টিনার কথা শুনে নৌশি প্রথমে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল। এরপর হঠাৎ কি যেন মনে করে ভেবে মুখ চেপে এক চিত্তে দুষ্টুমি ভরে হাসি দিল। টিনা পুরো কুচকে নৌশির দিকে চেয়ে জিজ্ঞেস করল, হয়েছে, হাসছো কেন? নৌশি হাসি সামলানোর আপ্রাণ চেষ্টা করে কোনো মতো বলল, কিছু না, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে নিচে এসো বৌমনি। টিনা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল। নৌশি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েও পেছন ফিরে টিপ্পানি কাটল। বাড়িতে কিন্তু ছোট একটা অবিবাহিত ননদ আছে, একটু বুঝে শুনে দরজা খুললে ভালো হতো বলে সে ফিক করে হেসে দ্রুত পায়ে করিডোর দিয়ে চলে গেল। টিনা বিভ্রান্ত হয়ে রুমের দরজা ঢুকে দরজা লাগিয়ে দিল। নৌশি কি নিয়ে হাসলো এত? ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়াতেই টিনার যেন বজ্রপাত হলো। নিচের গলার দিকে তাকাতেই তার চোখ কপালে ওঠার উপক্রম। গলার ঠিক নিচে গভীর ভালোবাসার দাগ স্পষ্ট, এক রক্তিম চিহ্ন। টিনা হাতে দিয়ে দাগটা ঢাকার চেষ্টা করলো, আর মনে মনে ভাবলো, এই কারণেই তবে নৌশি ওভাবে হাসছিল। সে লাজুক হেসে ঘুমে আছানো আরিয়ানের দিকে তাকালো। অগোছালো চুলে আর গভীর প্রশান্তিতে ঘুমিয়ে থাকা লোকটাকে যেন আজ অন্য দিনের চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর লাগছে। টিনা মহাবিষ্ট হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত নিজেকে সামনে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। এদিকে ড্রয়িং রুমে মির্জাবাড়ির কর্ত্রীরা সবাই তখন সকালের 8টায় ব্যস্ত। নৌশি নিচে নামতেই মাইমুনা বেগম জিজ্ঞেস করলেন, টিনারা কি উঠেছে রে? নৌশি সোফায় বসে বলল, ডেকে দিয়ে এলাম। মাইমুনা বেগম একটু বিরক্তি সুরে বলল, আহা, ডাকতে গেলি কেন? একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, হয়তো শরীর ভালো নেই। আর একটু কমালে কি এমন ক্ষতি হতো? নৌশি উত্তর দিয়ে প্রসঙ্গের মুখ ঘুরিয়ে বলল, আমি একটু বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি আম্মু। রাহি বেগম শাসন মেশানো গলায় বলল, দেরি করিস না, তাড়াতাড়ি ফিরবি। নৌশি উঠে গিয়ে নিজের মায়ের গলা জড়িয়ে ধরে আদর মাখা স্বরে বলল, ওসব বলতে হবে না, তোমার মেয়ে অনেক লক্ষ্মী, আমি ঠিক সময়ই ফিরে আসবো। বলে সে বাড়ির 3 কর্ত্রীর গালে টপাটপ করে চুমু খেয়ে নিল। বাড়ির এই এক নিয়ম। নৌশি সবসময় ছোট বাচ্চার মতো বাড়ির বড়দের এইভাবেই ভালোবেসে মাত দিয়ে রাখে। এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে যান্ত্রিকভাবে চুল আঁচড়ে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে সেখানে মন নেই, পড়ে আছে কালকের সেই বিষণ্ণ ঘরটিতে। আয়নার নিচের প্রতিবিম্বটাকে আজ তার কাছে বড় অচেনা মনে হচ্ছে। রোহান রুমে ঢুকে মৃদুর জন্য এই শূন্যতা দেখে মুখ চিরে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ধীর পায়ে মৃদুর পেছনে গিয়ে দাঁড়ালো। মৃদুর কাঁধে হাত রাখতেই মেয়েটা চমকে উঠল। রোহান মৃদুর ঘাড়ের নিচের হাত ঠেকিয়ে ফিসফিস করে বলল, কি হয়েছে আমার নীলাঞ্জনার? মনটা কি কোথাও হারিয়ে গেছে? মৃদু নিজেকে স্বাভাবিক করার বৃথা চেষ্টা করে অস্পষ্ট স্বরে বলল, না, কিছু না তো। রোহান আয়নার ভেতর দিয়ে মৃদুর চোখের দিকে
বিষাদটুকু মেপে নিচ্ছিল। মিতু হঠাৎ করে ঘুরিয়ে রোহানের মুখোমুখি হলো, কাপা কণ্ঠে বলল, একটা কথা বলি, রাখবে আমার কথাটা? রোহানের পুরো কুঁচকে গেল। মিতুর চোখের এই উদাসীনতা দেখে সে আগে আন্দাজ করতে পেরেছিল মিতু কি বলতে চাচ্ছে। সে গভীর গলায় বলল, এমন কোনো আবদার করো না নীলাঞ্জনা, যা রাখা আমার পক্ষে অসম্ভব। মিতু রোহানের কথায় পাত্তা না দিয়ে এবার বলেই ফেলল, প্লিজ তুমি আরেকটা বিয়ে করো রোহান। আমি চাই তুমিও একদিন বাবা ডাক শোনো। আমি তোমাকে অনুমতি দিচ্ছি। আমি একটুও রাগ করব না। রোহান এবার কোনো পাল্টা চুক্তি দিল না, চুপ করে রইল। রোহানের নিস্তব্ধতা মিতুকে দ্বিধায় ফেলে দিল। সে আবারও বলল, রাখবেন আমার এই কথাটা? রোহান এবার মিতুকে অবাক করে দিয়ে শান্ত গলায় বলে উঠল, তোমার কথা আমি কি কখনো ফেলেছি? তাহলে এই বড় কথাটা না রেখে পারি কিভাবে? তুমি যখন চাইছো তবে তাই হোক। মিতুর বুকের ভেতরটা যেন মুহূর্তে বরফ হয়ে গেল। সে নিজের মন থেকে রোহানকে বিয়ের কথা বলেছিল, কিন্তু রোহান এত সহজে রাজি হয়ে যাবে তা সে কল্পনাও করেনি। তার সারা শরীর কাঁপতে শুরু করলো। মিতু অবিশ্বাসে শুধু বলতে পারলো, হুম। রোহান এবার একটু বাঁকা হেসে বলল, বললাম তাহলে মেয়ে দেখা শুরু করো। দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়নি এমন পুরুষ কি পৃথিবীতে আছে? 4টা বিয়ে করতে পারলে তো আরও ভালো, আলহামদুলিল্লাহ। মিতু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের অজান্তেই তার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে নিজের অধিকার অন্য কাউকে বিলিয়ে দেওয়ার কথা মুখে ফুটে বলেও তার অন্তরে যেন এই নিষ্ঠুর সত্যটা নিতে পারছে না। মিতুকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রোহান আর অভিনয় করে ধরে রাখতে পারল না। সে অট্ট হাসিতে ফেটে পড়ল। পরক্ষণে মিতুকে এক ঝটকায় নিজের বুকের সাথে চাপড়ে ধরে পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিল। রোহান তার কানের কাছে মুখ নিয়ে ভারী কণ্ঠে বলল, নীলাঞ্জনা ছাড়া অন্য কোনো নারীর ছায়া পড়ার আগে যেন আমার মরণ হয়। আমার ভালোবাসা এত সস্তা নয়, কোনো একটা অপূর্ণতার কারণে আমি তোমাকে দূরে সরাবো। আমার পূর্ণতা শুধু তোমাতেই। মিতু রোহানের বুকে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে দিল। এই কান্নায় যেমন যন্ত্রণা ছিল, তেমনই ছিল হারানোর ভয় থেকে মুক্তির এক পরম তৃপ্তি। ওয়াশরুম থেকে বের হতেই ভোরের সেই অদ্ভুত শীতলতা ট্রিনার শরীর ছুঁয়ে গেল। আরিয়ান তখনও শয্যায় অগরে ঘুমে আচ্ছন্ন। তাকে জাগানোর কোনো চেষ্টা না করে ট্রিনা ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে তার নজর স্থির হলো আয়নার নিচের গলার উপরে। শাওয়ারের উষ্ণ জলের ছোঁয়াটা দাগগুলো যেন আরও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, ঠিক যেন কোনো একটা গভীর অনুরাগের রক্তিম স্বাক্ষর। টিনা নিজের আঙুল দিয়ে সতর্পণে সেই দাগগুলো একবার ছুঁয়ে দেখল। মুহূর্তে গত রাতে সেই মায়াবী স্মৃতিগুলো তার মনে ভিড় করে এলো। এক অনির্বাচনীয় আবেশেষে নিজের দুহাতে তালু দিয়ে নিজের মুখটা ঢেকে ফেলল। সে নিজের কাছে আজ বড় অচেনা। তার এই লাজুক সত্তা, এই শিহরণ, অদ্ভুত সবকিছুই যেন আরিয়ানের পরশে নতুন রূপ পড়েছে। নিজেকে কোনো মতো স্বাভাবিক করে সে আবারও চুলে তাওয়ালে দিয়ে ঝাড়তে শুরু করে দিল। ঠিক তখনই অবাধ্য চুলে কয়েক ফোঁটা পানি ছিটকে গিয়ে পড়ল আরিয়ানের ঘুমন্ত চেহারায়। ঘুমে করে পুরো কুচকে বিরক্তি মুখে চোখ মেলে আরিয়ান, কিন্তু চোখ মেলতেই আয়নার সামনে ভেজা চুলে সেই মায়াবিনীকে দেখে সে যেন এক পলকেই স্তব্ধ হয়ে গেল। অন্য সময় হলে হয়তো এমন কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় একটা কড়া বকুনি দিয়ে বসতে লোকটা, কিন্তু আজ তার মুখে কোনো অভিযোগ নেই, বরং সে অপলক দৃষ্টিতে চেয়ে রইল এক শ্যামকন্যার স্নিগ্ধ রূপের দিকে। আরিয়ান বিছানা ছেড়ে নিঃশব্দে উঠে দাঁড়ালো। টিনা আরিয়ানকে আসতে দেখলেও কোনো কথা বলল না, নিজের মতো চুলে মোছায় ব্যস্ত রইল। কিন্তু পরক্ষণে একটা বলিষ্ঠ হাতের বাঁধনে পেছন থেকে জড়িয়ে ধরল আরিয়ানকে। আচমকা এই স্পর্শে টিনা একটু শিউরে উঠলেও নিজেকে ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করল না। আরিয়ান টিনার এই সুবাসিত ভেজা চুলে নিজের মুখ লুকালো। এক দীর্ঘ গভীর বিশ্বাস নিয়ে সে যেন ট্রিনার চুলের প্রতিটি কোণা থেকে সবটুকু ঘ্রাণ শুষে নিতে চাইল। আরিয়ানের কণ্ঠস্বর তখনও ভোরে কুয়াশার মতো ঘন আর নেশাতুরো। চুলের ঘ্রাণ নিতে নিতে সে ফিসফিসিয়ে বলল, সকাল সকাল আমাকে ধ্বংস করে পায়চারি করছেন বুঝি মিসেস আরিয়ান মির্জা? এত সুন্দর মায়া করা মুখে নিয়ে জন্মাতে কে বলেছিল আপনাকে? উপরওয়ালার অশেষ রহমত যে আপনি আমার জন্য চিরতরে হালাল, না হলে এই রূপ দেখে আমার চোখে চেনার পরিমাণ বোধহয় আকাশচ্যুত। টিনা আরিয়ানের এই গভীর আর অবকট স্বীকারোক্তিতে নিজের চোখ বুঝে নিল। তার ঠোঁটে করে এক চিলতে অভিমানে হাসি ফুটে উঠল। সে তীরস্বরে বলে উঠল, অথচ এই সামনা চেহারার জন্যই আপনি আমাকে কতবার খোঁটা দিয়েছেন, মনে আছে আপনার? আরিয়ান এবার টিনা দুই কাঁধ ধরে আলতো করে নিজের দিকে ঘুরিয়ে নিল। টিনার কাজল ধোয়া চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে সে নরম গলায় বলল, আমার কাছে রূপ বা গায়ের রং কোনোটাই বড় ছিল না শ্যামালিনী। কড়া কথা শোনানোর কারণ চেহারা ছিল না, বরং আমার জেদ ছিল। আমি চেয়েছিলাম তুমি যেন আমাকে ঘৃণা করে আমার জীবন থেকে চলে যাও। টিনা পুরো কুচকে তাকালো, কৃত্রিম গাম্ভীর্য নিয়ে বলল, ও তাই নাকি? তাহলে এক কাজ করি, সুযোগ এখন যখন আসিছে আমি এখনই চলে যাই। এক পা বাড়িয়ে দেখো, শুধু একদম ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আরিয়ান মুহূর্তে টিনার কোমরের বাঁধন আরও শক্ত করে নিল। মুখে সেই চেরোচেনা বাঁকা হাসিটা ফুটে গম্ভীর গলায় ভান করে বলল,
আরিয়ান শাসনী শুনে টিনার আর নিচের চেহারা হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। টিনা সেই মুক্তোর মতো হাসির শব্দে আরিয়ানের কঠোরতা মুহূর্তেই ধুয়ে মুছে ছাপ হয়ে গেল। সেও টিনার হাসিতে যোগ দিয়ে দিল। পার্কের চারিধারে বিকেলের মায়াবিরোধ ছড়িয়ে পড়েছে। নৌসি, মৌ, আখি 3 বন্ধু মিলে বাদাম চিবোতে চিবোতে হাঁটছে। এইচএসসি পরীক্ষার পর জীবনটা যেন অনেকটা বদলে গেল। কিছুদিন আগে নৌসির রেজাল্ট বেরিয়েছে। জিপিএ 5 পেয়ে সে এখন অনন্ত পাখির মতো আনন্দিত। কিন্তু বন্ধুদের আড্ডায় তো আর শুধু পড়াশোনার কথা থাকে না। ঘুমের খোসা ছাড়াতে ছাড়াতে হঠাৎই কোনো দিয়ে নৌসিকে কোথা দিয়ে বলল, কিরে নৌসি, এর রেজাল্টও ফাটাফাটি করলি। এবার কি প্রেম টেম করার কোনো ইচ্ছে নেই? আর কতদিন এই সিঙ্গেল তকমা নিয়ে ঘুরবি? মৌ আখির কথায় তাল মিলিয়ে চোখ করল। একদম ঠিক, আমরা তো কয়েকদিন পর পরই বিয়ে করেই ফেলবো। তুই কি আসলে সিঙ্গেল নাকি আমাদের কাছে কিছু লুকোচ্ছিস? নৌসি হালকা হেসে দূর দিগন্তের দিকে তাকালো। তার চোখে এক পলকের জন্য অন্যরকম একটা আবেশ ফুটে উঠল। সে ধীরে স্থির কণ্ঠে বলল, আরে না, লুকোনোর কিছু নেই, তবে আমি একটা বিশেষ দিনের অপেক্ষায় আছি। কোন দিন? দুজন একসাথে কৌতূহল নিয়ে প্রশ্ন করল। নৌসি একটু লাজুক হেসে বলল, যেদিন আমার মনে বসবাস করা মানুষটা নিজ থেকে আমায় বলবে ভালোবাসি নাতানের বাচ্চা। আখি আর মৌ অবাক হয়ে মুখে চাওয়াচাই করলো। আখি বলল, বা তা কে সেই মহাপুরুষ? কবে থেকে উনি তোর মনে ঘর বেঁধেছেন শুনি? নৌসি আনমনে বলল, কবে থেকে জানি না, তবে এতটুকু জানি তাকে ছাড়া আমি বড্ড অসহায়। কথাটা বলতে বলতে নৌসির কণ্ঠ হঠাৎ স্তব্ধ হয়ে গেল। তার স্থির দৃষ্টি নিবদ্ধ হলো কিছুটা দূরে পার্কের একটি ব্রেঞ্চের দিকে। সেখানে পাশাপাশি বসে আছে দুজন, একজন আদনান আর অন্যটি একটি অপরিচিত মেয়ে। তারা বেশ ঘনিষ্ঠ হয়ে বসে হাসাহাসি করছে আর বাদাম খাচ্ছে। দৃশ্যটা দেখা মাত্রই নৌসির বুকের ভেতরটা কেমন যেন জ্বলে উঠল। বন্ধুরা নৌসিকে ওভাবে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে মৌ জিজ্ঞেস করলো, কী রে, কী হলো, থেমে গেলি কেন? নৌসি কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলল, কিছু না, তোরা চলে যা, আমি আসছি। বলে নৌসি হনহন করে আদনানের দিকে এগোতে শুরু করলো। কিছু দূর যেতেই তার পা জোড়া যেন মাটির সাথে গেঁথে গেল। দেখলো মেয়েটি হাসতে হাসতে বারবার আদনানের গায়ে ঢলে পড়েছে। অবলীলায় তার হাত স্পর্শ করেছে। নৌসি সারা শরীরে এক অসহ্য রাগে ঢেউ খেলে গেল। সে আর কালক্ষেপণ না করে দ্রুত গিয়ে তাদের সামনে ঠিক দাঁড়ালো। নৌসিকে আচমকা ওভাবে সামনে দেখে আদনান যেন আকাশ থেকে পড়ল। সে বসা থেকে দাঁড়িয়ে গেল। তার মুখে এক চিলতে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, নৌসি, তুই এখানে? তারা আগে বল, তুই এখানে কেন? নৌসির গলার স্বর কঠিন। আদনান পুরো কুচকে বলল, এভাবে জিজ্ঞেস করছিস কেন? নৌসির গলার স্বর সপ্তমে চড়ে গেল। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সে রীতিমতো চিৎকার করে উঠল, এভাবে জিজ্ঞেস করবো না তো কিভাবে করব? তুই এই মেয়ের সাথে এখানে কি করছিস? কে হয় ও তোর? আদনান অপ্রস্তুত হয়ে এদিক ওদিকে তাকালো। পার্কের চারিপাশে মানুষ তখন তাদের দিকে ফিরে তাকাচ্ছে। নৌসি এবার মেয়েটির সামনে গিয়ে রুদ্রমূর্তি হয়ে দাঁড়িয়ে বলল, এই মেয়ে, তুমি আদনানের সাথে কি করছো এখানে শুনি? মেয়েটি হকচকে গিয়ে আদনানের দিকে তাকালো, বিরক্তি সুরে বলল, আদনান, এই মেয়েটাকে এভাবে কথা বলছে কেন আমার সাথে? নৌসি এবার রাগের সীমা ছড়িয়ে গেল। সে ফেটে পড়ে বলল, আমি কে মানে? আমি নৌসি, তুই আদনানের সাথে এত ঘনিষ্ঠ হচ্ছিস কেন? নৌসি আরও কিছু করার কথা বলতে উদ্যত হতেই আদনান এক ছটকায় তার হাত টেনে ধরে কিছুটা দূরে সরিয়ে নিয়ে গেল। তারপর তাতে দাঁত চেপে আদনান বলল, নৌসি, হোয়াট রং উইথ ইউ? এসব কিভাবে বিহেভিয়ার তোর? তোকে আমি না করেছি না কোনো মেয়ের সাথে মিশবি না, তাহলে তুই এখানে বসে কি করছিস? লজ্জা লাগে না তোর? আদনান এবার চূড়ান্ত বিরক্ত হয়ে পুরো কুচকে বলল, লজ্জা লাগবে কেন? আর তুই এরকম ব্যবহার করার মানে আমি বুঝতে পারছি না। আমি যাই করি না কেন তাতে তোর কোনো সমস্যা হওয়ার কথা তো নয়। তুই একজনের সাথে বসে বসে প্রেম করবি আর সেটা আমি মেনে নেব? নৌসির গলায় এবার হাহাকার। আদনান এবার তীক্ষ্ণ স্বরে বলে উঠল, তুই মেনে নেওয়া বা না নেওয়ার কে? আমার পার্সোনাল লাইফ সম্পর্কে নাক গলানোর তুই কে? তুই শুধুই আমার কাজিন, এছাড়া আর কোনো অধিকার তোর নেই আমার উপরে। পরের বার থেকে নিজের ব্যবহার ঠিক করে কথা বলবি। বলে আদনান মেয়েটার দিকে ফিরে গেল। বলল, চলো মিলি, এখান থেকে যাই। আদনান চলে গেল, কিন্তু নৌসি এখানে দাঁড়িয়েছিল সেখানে পাথরের মতো জমে রইল। তার কানে শুধু একটা কথায় বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, কে তুই? আমার পার্সোনাল বিষয় নাক গলানোর কে তুই? নৌসির মনের ভেতরে এক প্রলয়নকারী ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। ঠিক সেই মুহূর্তে প্রকৃতির আকাশটাও যেন নৌসির মনের সাথে তাল মিলিয়ে অন্ধকার হয়ে এলো। চারিপাশে মেঘে ঢেকে গেল। বইতে রাখলো তপ্ত বাতাস। নৌসির চোখের কোণে টলটল করতে থাকা জল এবার বাদ গড়িয়ে গেল। এতদিন যে মৌন ভালোবাসাকে সে প্রশ্রয় দিয়ে এসেছে, আদনানের শাসনের আড়ালে সে ভালোবাসাটা স্বপ্ন বুনেছে, সবটাই কি তবে ভুল ছিল? আদনান কি তবে কখনোই তাকে সেই বিশেষ জায়গাটা দেয়নি? ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। অযোধ্যারায় নামার সেই বৃষ্টির মুহূর্তেতে চারিপাশে ঝাপসা হয়ে এলো। মির্জাবাড়ির শত দরজা ভিজে একাকার হয়ে ঢুকলো আদনান। বাইকটা কোনো মতো গ্যারেজে রেখেই দৌড়ে ড্রয়িং রুমে এসে হাঁপ ছাড়ল সে। সাথের হাঁটা দিয়ে কপাল আর ঘাড়ের জল মুছতে মুছতে আঙুলের বাইকের চাবিটা বনবন করে ঘুরাচ্ছিল সে।
ঠিক যখনই সিঁড়ির দিকে পা বাড়াবে তখনই রাহি বেগমের উদ্বিগ্ন কণ্ঠস্বর তার কানে এলো। আদনান, নৌশি কোথায় রে? ওকে তোর সাথে ছিল? আদনানের পা সেখানেই থেমে গেল। বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন কেঁপে উঠল। অবাক হয়ে জিজ্ঞেস করলো, নৌশি কোথায় মানে? ও কি বাড়িতে নেই? রাহি বেগম কপালে চিন্তার ভাঁজ ফেলে বললেন, না তো, ও তো সকালে বলল বন্ধুদের সাথে ঘুরতে যাবে। দুপুরের আগে ফেরার কথা। এখন 2টো বেজে পার হয়ে গেল, অথচ মেয়েটার পাত্তা নেই। বাহিরে দেখেছিস কিরকম বৃষ্টি শুরু হয়েছে? আদনান আর মুখ ফুটে বলতে পারল না যে ঘণ্টাখানেক আগেই পার্কের মাঝখানে নৌশির সাথে তার এক পশলা লড়াই হয়ে গিয়েছে। সে পকেট থেকে মোবাইল বের করে কল দিতে নিলেই রাহি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, কল দিয়ে লাভ নেই, আমি অনেকবার ট্রাই করেছি, ওর ফোন বন্ধ বলেছে। কি? ফোন বন্ধ? আদনান নিজের কপালে আঙুল দিয়ে ঘেঁষতে লাগলো। খুব টেনশন হচ্ছে। মেয়েটা এমন তো কখনো করে না। আদনান নিজেকে সামনে নিয়ে বড় মাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না বড় মা, বন্ধুদের সাথেই আছে হয়তো। বৃষ্টির জন্য আটকা পড়েছে, আমি যাচ্ছি, ওকে এখনই নিয়ে আসছি। আদনান নিজ আর দেরি করলো না। ব্রিজের শার্টের আবার বাড়ির বাহিরে বেরিয়ে গেল। দৌড়ে বাইকে ওঠার সময় সে দ্রুত তার মোবাইল থেকে নৌশির মাধ্যমে মৌয়ের নাম্বারটা বের করলো। আদনান সবসময় একটু সাবধানে নৌশির সব বন্ধুদের নাম্বার সে নিজের সাথে সেভ করে রেখেছিল, কোনো বিপদের কথা ভেবে। আজ যেন সেই দিনটাই সামনে এসে দাঁড়ালো। মৌয়ের ফোনে রিং হতেই আদনানের মনে বারবার নৌশির সেই জলভরা চোখের করুণ মুখটা ভেসে উঠল। পার্কে সেই করা কথাগুলোর জন্য এখন নিজের ভেতরে একটা অপরাধবোধ কাজ করছে। বৃষ্টির ঝাপটায় চোখ মেলাতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নৌশির ফোন বন্ধ থাকার কথা শুনে। আদনানের দূরদর্শিতা আজ সত্যিই কাজে লেগে গেল। মোম ফোন ধরতে আদনান কোনো ভনিতা ছাড়াই সরাসরি জিজ্ঞেস করলো, আমি নৌশির কাজিন আদনান বলছি, নৌশি কি তোমার সাথে? ওপাশ থেকে মৌ অবাক হয়ে উত্তর দিল, না তো, ও অনেকক্ষণ আগেই পার্কে কাকে যেন দেখে বলল আমাদের চলে যেতে, ও পরে আসবে। আমরা তো তখন সেখান থেকেই চলে আসি বাসায়। কেন, কোনো সমস্যা হয়েছে? না, কিছু না বলে আদনান কলটা কেটে দিল। আদনানের ভেতরে অস্থিরতা এবার ঝড়ের বেগে বাড়তে লাগলো। তার মানে নৌশি সেই পার্ক থেকে আর কোথাও যায়নি। বাইরে বৃষ্টির দাপট আরও বেড়েছে, সাথে বইছে ঠান্ডা হাওয়া। এই দুর্যোগে এই মেয়েটা একা কোথায় যেতে পারে? নিজের উপরে প্রচণ্ড আফসোস হতে লাগলো আদনানের। রাগের মাথায় কেন যে ওভাবে কথাগুলো বলতে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে বাইক স্টার্ট দিল। তার একমাত্র লক্ষ্য এখন সেই পার্ক। চারিদিকে ঝাপসা অন্ধকার আর বৃষ্টির তোড়ে ঠেলে সে পাগলের মতো বাইক চালাচ্ছে। ফাঁকা রাস্তায় একটা গাড়ি ছাড়া আর কেউ নেই। আদনানের বুকের ভেতরটা তখন মোচড় দিয়ে উঠেছে এক অচেনা আশঙ্কায়। হঠাৎ রাস্তার মোড় ঘুরতে আদনানের চোখ আটকে গেল। রাস্তার একপাশে ডিভাইডারের ওপরে গুটিসুটি মেরে বসে আছে এক মানবী। আদনান এক ঝটকায় বাইক থামিয়ে দিল। মনে হলো মৃতদেহে যেন প্রাণ ফিরে এলো তার। বাইক স্টান্ট করিয়ে সে দৌড়ে গেল সেদিকে। বৃষ্টির ছাপটায় তার টি শার্টটা শরীরের সাথে লিপটে গেছে। গাড়ির সাথে শার্টের বোতামগুলো খোলা। নৌশি রাস্তার ধারে মাথা নিচু করে বসে আছে। পরনের কাপড় আর চুল ভেজে একাকার হয়ে গাড়ির সাথে লিপটে আছে। আদনান নৌশির সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে থামলো। বৃষ্টির জল উপচে না পড়লে হয়তো দেখা যেত আদনানের কপালের ঘাম বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেছে। নৌশি একবার মাথা তুলে আদনানকে দেখলো, কিন্তু তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কোনো অভিযোগও নেই। সে যেন পাথরের প্রতিমা। রাখি অথচ কান্নার মতো শোনানো এক অদ্ভুত স্বরে চিৎকার করে উঠল, এই নাতানের বাচ্চা, কোনো কাণ্ডজ্ঞান নেই তোর? এই বৃষ্টির মধ্যে এভাবে রাস্তায় বসে আছিস কেন? কিছু হয়ে গেলে কি হতো? নৌশি কোনো জবাব দিল না। সে আগের মতোই নিশ্চুপ বসে রইল। বৃষ্টির শব্দ ছাপিয়ে তখন শুধু শোনা যাচ্ছিল আদনানের ভারী নিঃশ্বাসের শব্দ। আদনান ভেজা রাস্তায় হাঁটু গেড়ে নৌশির ঠিক সামনে বসে রইল। নিচু হয়ে নৌশি নুয়ে থাকা কপালটা দেখার চেষ্টা করে খুব নরম স্বরে বলল, কি হয়েছে? খুব রাগ হয়েছে আমার উপর? আদনানের প্রশ্নটা শেষ হতে না হতেই নৌশি হঠাৎই হো হো করে শব্দ করে হেসে উঠল। বৃষ্টির তীব্র ছাপটা আর চারিদিকে ধূসর আবহাওয়ার মাঝে নৌশির এই অট্টহাসি কেমন বিদঘুটে আর যন্ত্রণাময় শোনালো। আদনানের ভ্রু কুচকে পাথরের মতো তাকিয়ে রইল। নৌশি হাসি থামিয়ে এক দৃষ্টে আদনানের চোখের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, রাগ, রাগ তো তাদের সাথে করা যায় যারা আপন হয়, যাদের উপর অধিকার থাকে। কিন্তু আমি তো, তোর উপরে রাগ করার কে? কেন এবার রাগ করবো? আদনান এবার সত্যি আহত হলো। সে কপাল কুচকে বলল, আমি তোর আপন না, আমি তোর কেউ না। নৌশি তাচ্ছিল্যের হাসি হেসে মনে করিয়ে দিল, কেন কিছুক্ষণ আগেই না পার্কে সবার সামনে চিৎকার করে বললি, কে তুই? আমার পার্সোনাল বিষয় নাক গলানোর কে তুই? মনে পড়ছে না? আদনান এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। নিজের বলা বিষাক্ত শব্দগুলো যে এভাবে ফিরে আসবে সে ভাবেনি। সে কথা না পারিয়ে উঠে দাঁড়ালো এবং নৌশির হাতটা শক্ত করে টেনে ধরে তোলার চেষ্টা করে বলল, জেদ করিস না, চল বাড়ি। নৌশি এক ঝটকায় আদনানের হাতটা সরিয়ে দিল। তার চোখে মুখে এমন কেবল ঘৃণা আর অভিমান। সে চিৎকার করে উঠল, ডোন্ট টাচ মি, একদম ছুবে না আমায়। আদনান হতভম্ব হয়ে বলল, কি সমস্যা তোর? কেন এমন করছিস? আমার কি সমস্যা সেটা তোকে বুঝতে হবে না।
এখানে মিথ্যা আধিক্যতা দেখিয়ে আমাকে খুঁজতে আসলি কেন? যা ওই মেয়ের কাছে যা, ওখানে তো তোর সব অধিকার। আদনান এবার মেজাজ ছাড়ালো, রাগী স্বরে বলল, নৌশি বাড়াবাড়ি হচ্ছে। পার্কে অযথা সিনক্রেট করছিস, এখানেও করেছিস। আর তর্কাতর্কি না করে চুপচাপ চল আমার সাথে। নৌশি তাতে দাঁত চেপে বলল, অযথা সিনক্রেট করছিলাম? তুই কেন ওই মেয়ের সাথে বসে এমন আধিক্যতা করবি? আদনান নৌশির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি যদি কোনো মেয়ের সাথে প্রেম করি তাতে তো তোর কোনো যায় আসার কথা না। হিংসে হয় নাকি তুই সিঙ্গেল আর আমি প্রেম করছি বলে? নৌশি আতপেঁচা চোখ দিয়ে তাকিয়ে রইল, তারপর হঠাৎ রাগী স্বরে বলল, তোর কি মনে হয় আমি প্রেম করতে পারি না? না, পারিস না। আজ এই বৃষ্টির ভেজা মাঝে দাঁড়িয়ে থেকে আমি কথা দিচ্ছি, 7 দিনের মাঝে আমি বিয়ে করব, দেখে নিস। নৌশির কথায় আদনান কিছুটা স্তব্ধ হয়ে পরক্ষণে বলল, আলহামদুলিল্লাহ, অনেকদিন ধরে কোনো বিয়ে খাওয়া হচ্ছে না, এবার খেতে পারবো। নৌশি অসহায় নয়নে তাকিয়ে রইল। আদনান কি তার কথাটা সিরিয়াসভাবে নেয়নি? নৌশি বৃষ্টির জল আর চোখের জল একসাথে মুছে একটা লম্বা শ্বাস নিল, তারপর শান্ত কিন্তু পাথুরে গলায় বলল, তুই যা এখান থেকে, আমি একাই যেতে পারবো। আমি আবারও বলছি, চল আমার সাথে। বললাম তো আমি একাই যেতে পারবো, কথাখানে যায় না তোর? নৌশির জেদি কণ্ঠস্বর শুনে বৃষ্টিকে শব্দ ছাপিয়ে গেল। আদনান আর এক মুহূর্তেও দাঁড়ালো না সেখানে, রাগে গড়গড় করতে করতে নিচে বাইক নিয়ে হাঁটা দিল। নৌশি অশ্রু ভেজা চোখে তাকিয়ে রইল আদনানের চলে যাওয়ার দিকে। তার মনে হলো, সত্যি কি তবে আদনান তাকে একা ফেলে চলে গেল? বুকটা একটা অসহ্য পাথে মোচড় দিয়ে উঠল তার। সে যখন উল্টো দিকে ফেরার জন্য পা বাড়ালো, ঠিক তখনই বিদ্যুৎ চমকানোর মতো একটা হেঁচকা টানে সে থমকে গেল। দেখলো আদনান ফিরে এসেছে। সে কোনো কথা না বলে নৌশি হাতটা শক্ত করে চেপে ধরেছে। আদনান তাকে প্রায় টানতে টানতে নিজে বাইকের দিকে নিয়ে যাচ্ছে। নৌশির আগে হাত পা ছুঁড়ে বলল, ছাড় বলছি, এভাবে আমার উপরে জোর খাটাবি না একদম। আদনান হঠাৎই নৌশির ঠোঁটের নিচে তর্জনী আঙুল চেপে ধরে বলল। এক নিমিষেই নৌশি স্তব্ধ হয়ে গেল। আদনান খুব নিচু স্বরে, অনেকটা হুমকি করার মতো করে বলল, একদম বেশি কথা বলবি না, আমি জোর করতে পারি, সেই হক আমার আছে। ভালো বিয়ের মতো না মানলে সত্যি বলছি, ঠ্যাং ভেঙে কাঁধের করে নিয়ে যাব। আমাকে তো চিনিস। নৌশি ভেজা গলায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, কিসের জোর দেখাস তুই, কোন অধিকারে? আদনান উত্তর দিল না। বৃষ্টির চাপটা নিজের মুখ বেয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে। আদনান পলকহীন চোখে নৌশির ভেজা মুখটার দিকে তাকিয়ে রইল। বৃষ্টির এই বুনো আবেহে নৌশিকে কি যেন মায়াবী লাগছে। নৌশির সব কথাই গলায় আটকে গেল আদনানের ওই তপ্ত চাহনি দেখে। আদনান পরক্ষণে চোখ সরিয়ে নিয়ে গলার স্বর কিছুটা পাল্টে বলল, তুই আমাদের বাড়ির মেয়ে, বাড়ির বড় ছোটদের উপরে বড়দের দায়িত্ব থাকে, সেই হিসেবেই জোর করছি। নৌশি মনে মনে একটা বাঁকা হাসল। নিজের উপরে ধিক্কার দিতে ইচ্ছে করছে তার, অথচ মনে মনে সে কী সব রঙিন স্বপ্নই না বুনে এসেছিল। আদনান তাকে ভালোবাসে, অথচ আজ তার সব স্বপ্ন এক নিমিষেই কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। আদনান এবারও ফিসফিস করে বলল, তুই বড্ড অবুঝ নৌশি, এমনি এমনি তোকে নাদান ডাকি না। নৌশি আর কোনো তর্কই গেল না। আদনানের বাইকে উঠে বসলো সে, নিঃশব্দে পেছনে গিয়ে বসলো। কিন্তু আদনানের শরীর স্পর্শ করার এক আপ্রাণ চেষ্টা তার মাঝে স্পষ্ট। সে খুব দূরত্ব বজায় রেখে কোনো মতো বাইকের একদম শেষ প্রান্তে বসলো। আদনান পেছন ফিরে তাকিয়ে বলল, পড়ে যাবি তো, শক্ত করে ধরে বস। নৌশি কোনো নড়চড় করলো না, দৌড়লও না আদনানকে। আদনান একটা তপ্ত দীর্ঘশ্বাস টেনে বাইক স্টার্ট দিল। বৃষ্টির তীব্র ঝাপটায় বাইক চালানো বেশ কঠিন, তবুও সে বারবার লুকিং গ্লাসে নৌশির মুখের দিকে তাকাচ্ছে। বৃষ্টির চলে চোখ থেকে গড়িয়ে পড়া জল চেনা গেলেও নৌশির অস্বাভাবিক লাল হয়ে থাকা চোখ দুটো আদনানের বুকের ভেতরে দুমড়ে মুচড়ে দিচ্ছে। আজ দুজনের মাঝের এই সামান্য কয়েক ইঞ্চি দূরত্ব যেন কয়েক যোজন মাইলের দূরত্বে পরিণত হয়েছে।